নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অবশ্যই ক্যাশ গরুকে সাবস্ক্রাইব করুন আর নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন। নমস্কার, আমি প্লাবিতা। ক্যাশ গরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা গল্প ওরা থাকে পাতালে। গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ৩ রক্তহীন বইটি থেকে। আজকের গল্পে প্রধান চরিত্রে রয়েছে ববিন, অদিতি, ভাস্করবাবু, মুক্তিনাথ এবং পাতালের বাসিন্দারা। শুরু হতে চলেছে সৈকত মুখোপাধ্যায় লেখা ওরা থাকে পাতালে। ববিন মানে বেদব্রত সরকার রানীগঞ্জের সেন্ট স্টিফেন স্কুলে ক্লাস 4 থেকে 5-এ প্রমোশন পেল। আর ওর বাবা ভাস্কর সরকারও ঠিক তখনই অমৃতনগর কলিয়ারি থেকে শিমুলিয়া কলিয়ারিতে ট্রান্সফার হয়ে গেলেন। কলিয়ারি মানে কয়লার খাদ, যেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয়। রানীগঞ্জের আশেপাশে এরকম অনেক কয়লা খনি রয়েছে। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বলে একটা কোম্পানি সেগুলোর মালিক। কোম্পানিকে ছোট করে ডাকা হয় ইসিএল বলে। ভাস্কর সরকার ইসিএল এর একজন ইঞ্জিনিয়ার। অমৃতনগর কলিয়ারিটা ছিল রানীগঞ্জ শহরের খুব কাছে, তাই ভাস্কর বাবু ইসিএল এর কোয়ার্টারে না থেকে ববিন আর তার মাকে নিয়ে রানীগঞ্জেই বাড়ি ভাড়া করে থাকতেন। বাড়ি থেকে মোটর সাইকেলে কলিয়ারির অফিসে যেতে মিনিট 20 সময় লাগত। সেটুকু কষ্ট ভাস্কর বাবু গায়ে মাখতেন না। কিন্তু নতুন যে অফিসটায় ভাস্কর বাবুকে ট্রান্সফার করা হলো, মানে শিমুলিয়া, সেটা রানীগঞ্জ শহর থেকে অনেকটাই দূরে। শুধু রানীগঞ্জ থেকেই নয়, যে কোনো বড় শহর থেকেই শিমুলিয়ার দূরত্ব অনেক। ওখানে চাকরি করতে গেলে কলিয়ারির নিজস্ব স্টাফ কোয়ার্টারে থাকা ছাড়া উপায় নেই। ববিন, ওর মা অদিতি কিংবা ভাস্করবাবু কারোরই রানীগঞ্জ ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু উপায় কি? চাকরি করতে গেলে তো আর নিজেদের ইচ্ছে মতন সবকিছু হয় না। তাই এক বৃষ্টি ভেজা দুপুরে একটা লরিতে মালপত্র চাপিয়ে তার পেছন পেছন শিমুলিয়া কলিয়ারি থেকে সরকার সাহেবের জন্য পাঠিয়ে দেওয়া সাদা অ্যাম্বাসেডারে চেপে ববিনরা নতুন জায়গার দিকে রওনা হয়ে গেল। জন্ম থেকে 10 বছর বয়স অবধি ববিনের পুরো সময়টাই কেটেছে রানীগঞ্জের মতন বড় শহরে। শিমুলিয়ায় পা দিয়ে তার মুখ শুকিয়ে গেল। এ আবার কেমন জায়গা? চারিদিক এত ফাঁকা, এত থমথমে, চুপচাপ। রাস্তায় একটাও লোক দেখা যাচ্ছে না। বাস নেই, রিক্সা নেই, টোটো নেই, দোকানপাটেরও বালাই নেই। এমনকি কোনো ফেরিওয়ালার ডাক অব্দি শোনা যাচ্ছে না। ববিন কোয়ার্টারের দরজায় দাঁড়িয়ে ঘাড় গোঁজ করে ঘোষণা করল, আমি ঢুকবো না এই বিচ্ছিরি বাড়িতে। এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। এক্ষুনি রানীগঞ্জে ফিরে চলো। সত্যি কথা বলতে কি, অদিতি আর ভাস্করবাবুর মনের কথাগুলো ববিনের থেকে খুব একটা আলাদা ছিল না। তাদেরও মনে হচ্ছিল পালাতে পারলে বাঁচি, কিন্তু ববিনের সামনে তো সেসব কথা বলা যায় না। তাই ওরা দুজন মিলে ববিনকে অনেক বোঝালেন। বললেন, দেখ, এখন দুপুরবেলা তো, তাই এরকম নিঝুম লাগছে। সন্ধে হলেই দেখবি কলিয়ারির কুলিকামিনরা কেমন লাইন দিয়ে হাসতে হাসতে, গান গাইতে গাইতে ঘরে ফিরবে। আমরা 3 জনে মিলে একদিন মাইথন বেড়াতে যাব, কেমন? এখানে তোর বাবার জন্য একটা সবসময়ের গাড়ি থাকবে, জানিস তো। আর এই ভেকেশনের পরেই তো তোর স্কুল খুলে যাবে। তখন তুই আর কতক্ষণ বাড়িতে থাকবি বল? অনেকক্ষণ বোঝানোর পর মনের দুঃখ মনে রেখেই ববিন নতুন বাংলোয় ঢুকে পড়ল। বাংলোটা ববিন আর তার বাবা মায়ের কাছে হয়তো নতুন, কিন্তু আসলে 100 বছরের পুরনো। তখন এইসব কলিয়ারির মালিক ছিল সাহেবরা, আর তারা নিজেদের থাকবার জন্যেই এইসব এলাহি বাংলো বানিয়েছিল। 1 তলা বাংলো, বিশাল বিশাল 4টে শোয়ার ঘর। মাঝখানের হলঘরটার মধ্যে অনায়াসে একটা 7 সাইড ফুটবল খেলা হয়ে যাবে। ববিনের মনে হলো ঘরের দরজাগুলো নিশ্চয়ই জিরাফদের যাতায়াতের কথা ভেবে বানানো, কারণ মানুষের জন্য অত উঁচু দরজা তো লাগে না। তাছাড়া ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে চুনকাম করা দেওয়াল, অনেক উঁচু সিলিং থেকে তারের ডগায় আলোর বাল্ব ঝুলছে, আর লম্বা রডের মাথায় সিলিং ফ্যান। ববিন চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করল,
ঘরগুলোতে টিউবলাইট নেই কেন বাবা? পুরো জায়গাটাতেই ভোল্টেজ খুব লো বাবা, তাই টিউবলাইট জ্বলে না, বললেন ভাস্করবাবু। অদিতি নিজের মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে কাউকে ফোন করার চেষ্টা করছিল। একটু বাদেই ধুর বলে মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। ভাস্করবাবু বললেন, কি হলো? এসে থেকেই দেখছি টাওয়ার নেই। এ কি জায়গায় এসে পড়লাম বলো তো? তুমি কিন্তু ঠিক 1 বছরের মাথায় ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবে, না হলে আমি ববিনকে নিয়ে রানীগঞ্জে পালাবো। এই জায়গাটা আমার একদম সহ্য হচ্ছে না। অবশ্য সহ্য না হওয়ারই কথা। সেই দিনই সন্ধ্যের মুখে ববিন আর ওর মা রাস্তার দিকের বারান্দায় বসে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। একটাই ভাঙাচোরা পিচের রাস্তা খাদের মুখ থেকে শুরু হয়ে এঁকে বেঁকে প্রায় 2 কিলোমিটার দূরে জিটি রোডে গিয়ে মিশেছে। সেই রাস্তাটারই ধারে ধারে কলিয়ারির বড় সাহেবদের বাগান ঘেরা কোয়ার্টার্স। রাস্তা দিয়ে সারাদিন কয়লার চাঙড় ভর্তি বড় বড় ডাম্পার যাতায়াত করছে। রাস্তার উপরে জমে রয়েছে 1 হাঁটু কয়লার গুঁড়ো। যে কোনো গাড়ি গেলেই চাকার ধাক্কায় সেই কয়লার গুঁড়ো হাওয়ায় ছড়িয়ে যাচ্ছে। রাস্তার ধারে গজিয়ে ওঠা বুনো ঝোপ আর খেজুর গাছগুলোর পাতার সবুজ রং কালো কয়লায় ঠেকে গেছে। এই সন্ধেবেলাতেও কোথাও কোনো উজ্জ্বল আলো জ্বলতে দেখা যাচ্ছে না। অনেক দূরে দূরে রাস্তার ধারে শালখুঁটির মাথায় একটা করে টিমটিমে বাল্ব জ্বলছে। সেই আলোগুলোর দিকে তাকালে বুকের মধ্যে কেমন যেন ভয় আর মন খারাপ চেপে বসে। গান নেই, পাখির ডাক নেই, মানুষের গলার আওয়াজ নেই। একটাই শব্দ সারাক্ষণ কানে ভেসে আসে, ডাইনির কান্নার মতন তীক্ষ্ণ একটা না একটা শব্দ। কিছুক্ষণের বিরতি, তারপর একটা ফোঁস ফোঁস শব্দ, যেন সেই ডাইনিটাই কান্না থামিয়ে নাক ডাকছে। অদিতি কিংবা ববিন কেউই সেই শব্দটাকে চিনতে পারছিল না। ভাস্করবাবুকে জিজ্ঞেস করাতে তিনি ওদের বাংলোর পেছনের বারান্দায় নিয়ে গিয়ে দাঁড় করালেন। বললেন, ওই দেখো তোমাদের ডাইনি বুড়ি। ওরা দেখল অনেক দূরে একটা উঁচু লোহার ফ্রেমের উপর 2টো বিশাল চাকা ঘুরছে। তার থেকেই শব্দ হচ্ছে। মাঝে মাঝে চাকাটা থামছে, তখন নিচের কোনো জায়গা থেকে সাদা ধোঁয়া উঠে আসছে। ওটা কি? ববিন ওর চোখ দুটো গোল গোল করে জিজ্ঞাসা করল। ভাস্করবাবু হাসতে হাসতে বললেন, তুই তো মাইনিং ইঞ্জিনিয়ারের বেটা হয়েও কখনো কোল মাইন্সে আসিসনি, তাই জানিস না। ওকে বলে ডুলি। ডুলি হচ্ছে খাদের সঙ্গে ওপরের পৃথিবীর লাইফ লাইন। একটা মস্ত বড় আদ্যিকালের লিফট বলতে পারিস। ওই যে চাকা দুটো ঘুরছে না, ওই দুটো একদিকে ঘুরলে বো বো করে 2টো বড় বড় খাঁচা খাদের নিচে নেমে যায়। আবার উল্টো দিকে ঘুরলে খাদের গভীর থেকে খাঁচা দুটো ওপরে উঠে আসে। আমরা যারা খাদের নিচে কাজ করি তারা ওই খাঁচায় চড়েই ওঠানামা করি। খাদের নিচে যে কয়লা কাটা হয়, সেই কাটা কয়লা ট্রলিগুলো খাঁচায় চেপেই ওপরে ওঠে। চাকাগুলো ঘুরছে কেমন করে? স্টিমে, মানে জলের বাষ্পে। এখানে তো কয়লার অভাব নেই। সেই কয়লা জ্বালিয়ে বড় বড় বয়লারে জল গরম করে স্টিম তৈরি করা হয়। ওই দেখ না, মাঝে মাঝে কেমন হুস হুস শব্দ করে স্টিম বেরিয়ে আসছে। আর যেখানে খাদের মুখে ডুলি বসানো আছে, ওই জায়গাটাকে আমরা বলি চানক, ইংরেজিতে বলে পিট হেড। এইভাবেই নতুন বাড়িতে দিন 3 কেটে গেল। কিন্তু ববিন কিংবা অদিতি জায়গাটাকে কিছুতেই ভালোবাসতে পারছিল না। ভাস্করবাবুর কেমন লাগছিল জানার উপায় নেই, কারণ শিমুলিয়ায় এসে থেকে তিনি দিনের মধ্যে 16 ঘন্টায় অফিসে না হলে খাদের নিচে কাটাচ্ছিলেন। এখানে অনেকদিন ইঞ্জিনিয়ারের পোস্ট ফাঁকা পড়েছিল, তাই ভাস্করবাবুর উপরে খুব কাজের চাপ পড়েছে। রানীগঞ্জে থাকতে ববিনের বন্ধুর অভাব ছিল না। সাহেব বাঁধের গলিতে ছুটির দিন বিকেলে হাওয়াই চটির গোলপোস্ট বানিয়ে বন্ধুদের সঙ্গে সেই হুরুদ্দুম ফুটবল খেলা ভেবেই ববিনের চোখে জল আসে। এখানে তার একটাও বন্ধু নেই। সারাদিন অদিতি আর ববিন সেই প্রকাণ্ড কোয়ার্টারের ভেতর এদিক ওদিক ঘুরে বেড়ায়। দুজনেই মাঝে মাঝে ওকে ডেকে সাড়া নেয়। সাড়া পেলে নিশ্চিন্ত হয়। যাক, হারিয়ে যায়নি তারা। লোকজন বেশি আসে না এই বাড়িতে, কে আর আসবে? প্রতিবেশী বলতে বাঁদিকের কোয়ার্টারের ওয়েলফেয়ার অফিসার রামানুজন সাহেব, তাঁর বাড়ির সবাই তামিল না তেলেগু কি একটা ভাষায় কথা বলেন।
তাই তাদের আসা না আসা সমান। আর ডান দিকের বাড়িটা আপাতত ফাঁকা পড়ে আছে। আসলে শিমুলিয়া কলিয়ারির তো অনেক বয়স হয়েছে। মাটির তলার কয়লার স্টক কমে আসছে, কয়লার প্রোডাকশনও কম হচ্ছে, তাই বেশি লোকজনের প্রয়োজন নেই। অনেক বাংলোই এরকম ফাঁকা পড়ে আছে বহু বছর। ববিনদের এই বাংলোটাও গত 5 বছর ধরে ফাঁকা পড়েছিল। ওরা আসছে বলে সারিয়ে সুরিয়ে চুনকাম করে ঠিক করা হয়েছে। পেছনের বাগানের কুঁয়োটাও নতুন করে ঝালাই করা হয়েছে। এ বাড়িতে কাজের লোক আছে বেশ কয়েকজন। কলিয়ারির অফিস থেকেই তাদের বহাল করা হয়েছে। বাগানের মালির নাম মুক্তি দাদু। কুঁয়ো থেকে যে বাঁকে করে বাথরুমের চৌবাচ্চায় জল ভরে নিয়ে যায় তার নাম বাঁকা কাকু। কি জানি বাঁক থেকেই তার বাঁকা নাম হয়েছে কিনা। আর ঘর মোছা বাসন মাজার কাজ করে যে পিসিটা, তার নাম ফুলি। বাঁকা কাকু আর ফুলি পিসি খুব কম কথা বলে, বরং মুক্তি দাদুর সঙ্গে অনেক কথা বলা যায়। মুক্তি দাদুর বাংলাটা একটু অন্যরকম, তবে ববিনের বুঝতে অসুবিধে হয় না। এই ভাষাটাকে বলে বাহে, বাবা বলেছে। মুক্তি দাদু এতটাই বুড়ো যে ববিন দেখেছে ওর চোখের মণি দুটো কালো থেকে নীলচে সাদা মতন হয়ে গেছে। নীল রঙের একটা জেমস লজেন্স জিভ দিয়ে একবার চেটে নিলে যেমন রং হয়, ঠিক সেই রকম। তাছাড়া মুক্তি দাদুর গায়ের রং কুচকুচে কালো হলেও মাথার চুলগুলো সব ধবধবে সাদা। বাবা একদিন মুক্তি দাদুর সঙ্গে কথা বলে জানতে পেরেছে মুক্তি দাদু নাকি ব্রিটিশ মালিকদের আমলেও এখানে মালির কাজ করেছে। ওর বাগান করার ট্রেনিং নাকি উইলিয়াম নামে এক সাহেব ম্যানেজারের কাছে। মুক্তি দাদুর কেউ নেই, একটাই ছেলে ছিল, সেও মারা গেছে। রোজ বিকেলে বাংলোর বাগানে মুক্তি দাদু একটা খুরপি নিয়ে টুকটুক করে মাটি খোঁচায় আর ফিসফিস করে গল্প বলে। ববিন মুক্তি দাদুর পাশে উবু হয়ে বসে সেই গল্প শোনে। গল্পগুলো সবই বেশ ভয়ের, কিন্তু না শুনে উঠে আসাও যায় না। মুক্তি দাদু বলে ওগুলো নাকি গল্পই নয়, সব সত্যি ঘটনা। এই শিমুলিয়া আর আশেপাশের গ্রামের ঘটনা সেসব। মুক্তি দাদুর গল্পগুলো নিজের মনের মধ্যেই পুষে রেখে দেয় ববিন, কারণ সে জানে বাবা মাকে ওই গল্পগুলো বলতে গেলেই ধমক খাবে। ওরা বলবে, ওইসব হাবিজাবি গল্প শুনতে নেই, ওইসব গল্প শুনে তুমি ভীতু হয়ে যাবে। ববিন তাই নিজের মনেই নাড়াচাড়া করে মুক্তি দাদুর কাছে শোনা সেই বুক গ্যালোরে ভূতটার গল্প। অনেক বছর আগে একজন বাঙালি ক্লার্ক কলিয়ারির অফিস থেকে টাকা চুরি করেছিল বলে সাহেব ম্যানেজার তাকে একদম বুকের মাঝখানে গুলি করে মেরে ফেলেছিল। তারপর থেকে এই শিমুলিয়ায় চারিদিকে ছড়িয়ে থাকা ধুধু মাঠের মধ্যে অনেকেই সেই লোকটাকে দেখেছে। সাদা কুয়াশার মতন শরীর নিয়ে সে বুকের উপর দুহাত চেপে ধরে ঘুরে বেড়াত আর হঠাৎ হঠাৎ চেঁচিয়ে উঠত, বুক গেল রে। শিমুলিয়ায় আসার কদিন বাদে একদিন দুপুরে অদিতি একটু ঘুমিয়ে পড়েছিল। ভাস্করবাবু তখন অফিসে। হঠাৎ অদিতি ধর্মর করে উঠে বসল। একটা খুব বিচ্ছিরি স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে। অদিতির পাশে শুয়ে ববিনও ঘুমিয়ে পড়েছিল। অদিতি দেখল ববিনও যেন তখনই ঘুম থেকে উঠল। আর শুধু তাই নয়, ওর মুখ দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। অদিতি জিজ্ঞাসা করল, কি হলো রে ববিন? একটা বিচ্ছিরি স্বপ্ন দেখলাম মা। দেখলাম একটা টানেলের মধ্যে দিয়ে 3 জন লোক লাইন দিয়ে এগিয়ে আসছে। তাদের গায়ে খাকি রঙের হাফ শার্ট আর হাফ প্যান্ট, মাথায় সাদা হেলমেট, হাতে গাইতি, ঠিক কলিয়ারির লেবারদের মতো ড্রেস। তাড়াতাড়ি ববিনের হাতটা জড়িয়ে ধরে অদিতি বলল, ববিন, ওদের কারো চোখে মনি ছিল না তাই না? চোখগুলো একেবারে পচে যাওয়া লিচুর মতো নোংরা সাদা তাই না? ওরা অন্ধের মতো থপ থপ করে এগিয়ে আসছিল আর ওদের গা থেকে এমন একটা পচা মাছের মতো গন্ধ ছাড়ছিল যে গা গুলিয়ে যাচ্ছিল। হ্যাঁ মা, তুমি কেমন করে জানলে? ওই স্বপ্নটাই তো আমিও এইমাত্র দেখলাম রে। ওই স্বপ্নটা দেখেই ভয়ের চোটে ঘুম ভেঙে গেল। অদিতি আর ববিন দুজনেই অনেকক্ষণ চুপ করে বসে রইল। একই স্বপ্ন একই সময় দুজনে দেখেছে, এ কেমন করে হয়? ববিন কিংবা ওর মা কেউই আর শুতে সাহস পেল না, যদি আবার ওই ভয়ের স্বপ্নটা দেখতে হয়।
অদিতি একটা ম্যাগাজিন নিয়ে জানলার ধারের চেয়ারে গিয়ে বসল, আর ববিন পায়ে চটি গলিয়ে বাগানে চলে এলো। বাগানে এসে দেখল মুক্তি দাদু যথারীতি একটা কুন্দ ফুলের ঝোপের পাশে বসে মাটি খুঁড়ছে। ববিন মুক্তি দাদুর পাশে উবু হয়ে বসে বলল, দাদু, কি স্ট্রেঞ্জ ব্যাপার জানো? আমি আর মা একসঙ্গে একটা স্বপ্ন দেখলাম, বিচ্ছিরি স্বপ্ন। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। মুক্তিনাথ মাহাতোর নীলচে চোখের মণি দুটো ববিনের মুখের ওপর দিয়ে জোড়া মৌমাছির মতন দ্রুত একবার ঘুরে গেল। তারপর তিনি বললেন, 3টে লোকের স্বপ্ন, 3জন কয়লা খনির লেবারের স্বপ্ন। তোমার দিকে ওরা এগিয়ে আসছিল। ববিন এত অবাক হয়ে গেল যে অনেকক্ষণ তার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। তারপর সে বলল, দাদু, তুমিও কি স্বপ্নের মধ্যে ওই লোকগুলোকে দেখেছো? দেখেছি বই কি ভাই, তবে স্বপ্নে নয়। সারাদিন মাটি খুঁড়তে খুঁড়তে চোখ চলে যায় পাতালে। সেখানেই ওদের ঘোরাফেরা করতে দেখেছি। ওদের দেখেছি বলেই তো আমি তোমাদের বাগানে মালির কাজটা চেয়ে চিনতে নিলাম। কে জানতো তোমার বাবা আবার এত বছর বাদে এই এরিয়ায় ফিরে আসবেন। সরকার সাহেবের জন্য বড় চিন্তা হয়। ববিন কিছুক্ষণ মুক্তিনাথের মুখের দিকে তাকিয়ে ধ্যার, যত বাজে কথা বলে একা একাই পাঁচিলের গায়ে আঁকা উইকেটে রবারের বল ছুঁড়ে ছুঁড়ে খেলা আরম্ভ করল। সেদিন রাতে ববিন আর অদিতি আর কোনো দুঃস্বপ্ন না দেখেই ঘুমোলো। সত্যি কথা বলতে কি, ভোরবেলা ঘুম ভাঙার পরে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সেই প্রথম অদিতির মনে হলো শিমুলিয়া জায়গাটা নেহাত খারাপ নয়। কত শান্ত, কত গাছপালা চারিদিকে। এই যে একটা দোয়েল পাখি অদ্ভুত সুরের ঝর্ণা ঝরিয়ে দিচ্ছে, রানীগঞ্জে এরকম কেউ কখনো শুনেছে? তাছাড়া এখানে ভাস্করবাবুরও কত সম্মান। সারাক্ষণ হুকুম তামিল করার জন্য 10টা লোক এক পায়ে খাড়া। এসবেরও তো একটা দাম আছে। অদিতি মুখটুক ধুয়ে যখন চায়ের জল বসাবার জন্য রান্নাঘরের দিকে গেল, তখন ওর গলা দিয়ে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীতের সুর বেরোচ্ছিল। কিন্তু রান্নাঘরের দরজার শেকল খুলে ভেতরে পা দিয়েই তার গান থেমে গেল। ওমা, এই আবার কি? ভাস্করবাবু তখন বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশে পেস্ট লাগাচ্ছিলেন। অদিতির গলার আওয়াজ শুনে তিনি ওর পেছনে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কি হলো, সাপ নাকি? অদিতি মুখে কিছু না বলে আঙুল দিয়ে মেঝের দিকে দেখালো। ভাস্করবাবুও দেখলেন লাল সিমেন্টের পুরনো মেঝে এপাশ থেকে ওপাশে একটা ফাটল। ফাটলটা চওড়া বেশি নয়, করে আঙুলের মতন হবে, কিন্তু লম্বায় এ দেয়াল থেকে ও দেয়াল অব্দি প্রায় 12 ফুট। ফাটলটা দেখে ভাস্করবাবু বেশ অস্বস্তিতে পড়লেন। দুদিকে ঘাড় নেড়ে বললেন, না, এ তো ভালো লক্ষণ নয়। আজই ম্যানেজার সাহেবকে বলতে হচ্ছে। কিসের লক্ষণ ভালো নয়? সত্যি কথাটা বলো তো দেখি। বরের মুখের দিকে তাকিয়ে পড়ল অদিতি। ভাস্করবাবু একটু আমতা আমতা করে বললেন, তেমন কিছু নয়। কয়লা কাটতে কাটতে মাটির নিচে বড় বড় সুড়ঙ্গ তৈরি হয়ে যায়, তো নিয়ম হচ্ছে সেগুলোকে বালি দিয়ে ভালো করে ভরাট করে দেওয়া। আমাদের গাফিলতিতেই সেই কাজটাই অনেক সময় হয় না। তখন ওপরের মাটি ওই নিচে সুড়ঙ্গের মধ্যে ধসে পড়ে। এই ফাটলটা হচ্ছে তারই পূর্ব লক্ষণ। মনে হচ্ছে এখানেও মাটির নিচে ভালো করে স্যান্ড ফিলিং হয়নি। বাহ, দারুণ সুখের কথা। চলো তাহলে এবার সবাই মিলে বাড়ির সঙ্গে জ্যান্ত কবরে যাই। আরে না না, মেঝের একটা সরু ক্র্যাক দেখেই অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাড়ি তো আর একদিনে হুড়মুড় করে ধসে পড়ে না। তবে তোমাকে কথা দিচ্ছি, 15 দিনের মধ্যেই আমরা নতুন কোয়ার্টারে চলে যাব। অদিতি তখনকার মতো শান্ত হল। কিন্তু আসল ঘটনাটা ঘটল সেদিন দুপুরে। ভাস্করবাবু প্রতিদিনের মতন বাড়িতে লাঞ্চ করতে এসেছিলেন। লাঞ্চ সেরে আবার অফিসে ফিরে গেছেন। খাওয়া দাওয়ার পর ববিন শোয়ার ঘরের মেঝেই বসে হোম টাস্ক করছিল। অদিতি
একাই রান্নাঘরে সেলফের সামনে দাঁড়িয়ে মন দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করছিল। হঠাৎ তার মনে হলো পায়ের কাছে কি যেন সুরসুর করছে। প্রথমে অদিতি পাত্তা দেয়নি, ভেবেছিল সুরসুরে পিঁপড়ে হবে বোধহয়। সে পা দুটো একবার ঝেড়ে নিয়ে একটা সরু তার দিয়ে বার্নারের ফুটোগুলো পরিষ্কার করতে শুরু করে। কিন্তু একটু বাদেই অদিতি বুঝতে পারল সুরসুরির ফিলিংসটা খুব তাড়াতাড়ি তার পা থেকে কোমর হয়ে আরো উপরে উঠে আসছে। অদিতি এবার নিচের গায়ের দিকে চেয়ে দেখল, আর দেখা মাত্রই তার গলা থেকে একটানা তীক্ষ্ণ একটা চিৎকার বেরিয়ে এলো। ফুলি পেছনের কৌতলায় বসে বাসন মাজছিল। সে বৌদির চিৎকার শুনে দৌড়তে দৌড়তে এসে যা দেখলো তাতে তারও অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। বাবা কোত্থেকে এলো এসব? দেখলো মেঝের ওই ফাটলটা থেকে হাজারে হাজারে পোকা উঠে আসছে। সাদা নরম ছোট ছোট পোকা। তাদের ডানা নেই, পা নেই, চোখ নেই। মুড়ির দানাকে একটু বড় করলে যেমন দেখতে লাগবে ঠিক সেই রকমই তাদের চেহারা। তবু শরীরটাকে ঢেউ খেলিয়ে তারা অদ্ভুত দ্রুততার সঙ্গে অদিতির শরীরে উঠে আসছিল। অদিতির পা থেকে কোমর হয়ে একটা সাদা পোকার চাদর তার বুকের দিকে উঠে যাচ্ছিল। মায়ের চিৎকার শুনে ববিন পড়া ছেড়ে দৌড়ে এসেছে। কাজের কাজটা প্রথম সেই করলো। রান্নাঘরের কোণা থেকে ঝুলঝাড়ুটা টেনে নিয়ে ছটপট মায়ের গা থেকে পোকাগুলোকে ছেড়ে ফেলতে শুরু করলো সে। অদিতি নিজেও ততক্ষণে শরীরে সার ফিরে পেয়েছে। প্রাণপণে লাফালাফি করে বাকি পোকাগুলোও সে গা থেকে ছেড়ে ফেলল। তারপরেই ছুটল বাথরুমের দিকে। বন্ধ দরজার ওপাশ থেকে বমি করার শব্দ পাওয়া গেল। বাকি কাজটা শেষ করলো ফুলি। পোকাগুলোকে ছাঁটা দিয়ে আবার মেঝের ফাটলের মধ্যে টেনে ফেলে দিয়ে সে কেরোসিনের বোতল থেকে হরহর করে ফাটল বরাবর তেল ঢেলে দিল। তারপর একটা দেশলাই কাঠি জেলে আগুন ধরিয়ে দিতেই বিচ্ছিরি মাংস পোড়ার গন্ধে ঘর ভরে গেল ঠিকই, তবে পোকাগুলোকে আর বেরোতে দেখা গেল না। অদিতি ততক্ষণে শোয়ার ঘরে গিয়ে চোখের ওপর একটা হাত চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়েছিল। ববিন ঘরে ঢুকতেই সে বলল, ববিন, তুই একবার তোর বাবাকে ফোন করে সব কথা বল এখনই চলে আসতে। আমার শরীরটা ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। এখানে প্রত্যেক অফিস কোয়ার্টারেই পিবিএক্স টেলিফোন রয়েছে। ইচ্ছে করলে অফিসের এক্সটেনশনে কথা বলা যায়। মোবাইলের কানেকশন কখন থাকে কখন থাকে না তার ঠিক নেই, তাই এই ফোনগুলো বেশ কাজে লাগে। বাবার এক্সটেনশন নাম্বার ববিনের মুখস্থ। সেদিন ববিন যখন ফোন করল তখন ভাস্করবাবু খাদে নয়, নিজের অফিসেই ছিলেন। সব কথা শুনে তিনি নিজে তো দৌড়ে এলেনই, সঙ্গে নিয়ে এলেন দুজন মিস্ত্রি। তারা স্টোন চিপস আর সিমেন্ট দিয়ে ফাটলটা ভালো করে বুঝিয়ে দিয়ে গেল। সবই হলো, কিন্তু অদিতি পুরো ঘটনাটাই যে ভয়ঙ্কর শক পেয়েছিল তাতে তার শরীর খারাপ হয়ে গেল। নিঃশ্বাস নিতে পারছে না, বুকে প্রচণ্ড ব্যথা। এমনই অবস্থা যে ভাস্করবাবু ঠিক করলেন তখনই ওকে রানীগঞ্জে ডক্টর চ্যাটার্জির কাছে দেখিয়ে আনবেন। ডক্টর চ্যাটার্জি অনেক বছর ধরেই ওনাদের ফ্যামিলি ফিজিশিয়ান। ভাস্করবাবু আর অদিতি দুজনেরই তার উপরে অগাধ বিশ্বাস। ডক্টর চ্যাটার্জির সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেল। অফিসের গাড়িতেই বেরিয়ে পড়লেন ওরা দুজনে। ববিন নিজেই বলল যে ও বাড়িতে থাকবে, ডাক্তারখানায় গিয়ে বসে থাকতে ওর কোনোদিনই ভালো লাগে না। আর তাছাড়া ও এটাও বুঝতে পেরেছিল যে আজ বাবা মার সঙ্গে রানীগঞ্জে গেলেও বিগ বাজার বা ওরকম জায়গায় ঢোকার কোনো চান্সই নেই। না, তেমন কিছু নয়। হঠাৎ শক থেকেই অদিতির নার্ভাস ব্রেকডাউন হয়েছে। কদিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। সব কথা শুনে বললেন ডক্টর চ্যাটার্জি। প্যাডের কাগজে প্রেসক্রিপশন লিখতে লিখতে তিনি আপন মনেই বললেন, আমি কিন্তু একটা অন্য ব্যাপার নিয়ে চিন্তিত মিস্টার সরকার। কি ব্যাপারে বলুন তো? আপনি পোকাগুলোর যেমন ডেসক্রিপশন দিলেন তাতে তো মনে হচ্ছে ওগুলো ম্যাগটস, মাছির লার্ভা। এই অবধি শুনে অদিতি মুখে হাত চাপা দিয়ে ওয়াক তুলল। ডক্টর চ্যাটার্জি কথা থামিয়ে অদিতির ফ্যাকাশে মুখটা দেখলেন, তারপর একটু হেসে বললেন, ঠিক আছে ম্যাডাম, আপনি বরং একটু বাইরে গিয়ে ফ্রেশ এয়ার খান।
এনাকে 2 মিনিটের মধ্যেই ছেড়ে দিচ্ছি। অদিতি ঘর থেকে বেরিয়ে গেল। ডক্টর চ্যাটার্জি আবার আগের কথার খেই ধরে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, ওই ম্যাগটস জন্মায় মরা পশু পাখির দেহে। আপনার রান্নাঘরের মেঝের নিচ থেকে ওরা উঠে এসেছে, মানে জায়গাটা হাইজিনিক নয় আর কি। কাছাকাছি কোথাও ভাগার টাগার আছে নাকি? আপনার বাড়ির ড্রেনটা হয়তো ওরকম কোনো জায়গায় গিয়ে মিশেছে। কি বলছেন স্যার? কলিয়ারি টাউনশিপের মধ্যে বাগান ঘেরা বাড়ি, ভাগার কোথা থেকে আসবে? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ভাস্করবাবু। ডক্টর চ্যাটার্জি প্রেসক্রিপশনের নিচে সই করে সেটা ভাস্করবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, কি জানি, সেটাই তো আমার প্রশ্ন। ডক্টর চ্যাটার্জির কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করতে করতে ভাস্করবাবু বাইরে বেরিয়ে এলেন। তারপর তিনি আর অদিতি গাড়িতে উঠলেন। রানীগঞ্জ ছেড়ে বেরোতে আরও কিছুটা সময় লাগলো। অদিতির ওষুধগুলো ছাড়া আরও কিছু কেনাকাটা ছিল। বিশেষ করে লম্বুগলির কচুরি আর জিলিপি ববিনের খুব প্রিয়। সে জিনিস না নিয়ে বাড়ি ফেরা যায় না। দুপুরবেলা থেকেই অল্প অল্প মেঘলা ছিল। 6টা নাগাদ ওদের গাড়ি যখন জিটি রোড ধরল, তখন আকাশ কালো করে মেঘ ঘনিয়েছে। 2-4 বার বিদ্যুৎ চমকালো। তারপরেই শুরু হলো ঝড়। ভাস্করবাবুর গাড়ি ড্রাইভারের নাম বলরাম। ছেলেটার চেহারা যেমন সুন্দর তেমনই ফুর্তিবাজ। এই কদিনেই সে অদিতির খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিল। অদিতি জানলার কাজ তুলে দিতে দিতে বলল, বলরাম, সাবধানে চালিও ভাই। আমি যতক্ষণ স্টিয়ারিংয়ে আছি ততক্ষণ কোনো চিন্তা করবেন না ম্যাডাম, বলল বলরাম। ঝড় ক্রমশই বেড়ে চলছিল। রানীসায়র মোড়ের একটা বিশাল বিজ্ঞাপনের হোর্ডিং রাস্তার ধারের লোহার পোস্টের মাথা থেকে খুলে ইঁটো শালপাতার মতন উড়ে এসে পড়ল ঠিক ওদের গাড়ির সামনে। যদি বলরাম সময় মতন ব্রেক না কষত, তাহলে নির্ঘাত ওই ভারী স্টিলের পাতের নিচে ওরা চাপা পড়ত। 2 মিনিটের মধ্যেই রাস্তা ভর্তি হয়ে গেল ভেঙে পড়া গাছের ডাল আর পাতায়। উইন্ডস্ক্রিনের ওপরে ওয়াইপার দুটো ক্রমাগত শিকারি পাখির ডানার মতন ছটপট করছিল, কিন্তু তাতে উপকার কিছুই হচ্ছিল না। কাচের উপর দিয়ে বৃষ্টির জল নায়াগ্রার মতন নেমে এসে সামনের রাস্তাটাকে মুছে দিচ্ছিল। বলরাম বলল, স্যার, এই ওয়েদারে মিঠাপুর হয়ে যাওয়া যাবে না। ওদিকে রাস্তা এমনিতেই খুব খারাপ, তার উপর দুদিকে বড় বড় পুকুর আছে। গাড়ির চাকায় একবার স্কিড করলে একেবারে পুকুরের মধ্যে গিয়ে পড়বো। তার চেয়ে নিস্তারিয়া হয়ে গাড়ি ঘুরিয়ে নি। হ্যাঁ, তাই চলো। নিস্তেরিয়া কলিয়ারি বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্য ওই রাস্তায় আর কখনো ঢুকিনি। আমিও ঢুকিনি, তবে আমার এক বন্ধু কদিন আগে নিস্তারিয়া হয়ে ফিরেছে। ও বলছিল রাস্তা ভালোই আছে। আরও একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলেছিল, সেটাও পারলে আপনাদের দেখিয়ে দেবো। রক্ষা করো, আর ইন্টারেস্টিং জিনিস দেখাতে হবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ঢুকতে পারলে বাঁচি। বৃষ্টির জন্যেই গাড়ি ঘন্টায় 20 কিলোমিটারের বেশি স্পিড তুলতে পারছিল না। নিস্তারিয়া অবধি আস্তে আস্তেই ঘড়িতে বেজে গেল 7টা, আর চারিদিকে নেমে এলো গভীর অন্ধকার। তবে ভরসার কথা, ঘণ্টাখানেক একটানা মুষলধারে ঝরার পরে বৃষ্টির তেজটা তখন কিছুটা কমেছে। গাড়ি তখন নিস্তারিয়া কলিয়ারির রাস্তা ধরে চলেছে। বাইরে অন্ধকার, তবু জানলার সঙ্গে গাল ঠেকিয়ে অদিতি অবাক হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তার অবাক হওয়ার অবশ্য কারণ রয়েছে, কারণ এরকম কোনো জায়গা ও এর আগে দেখেনি তো বটেই, থাকতে যে পারে তাও কখনো ভাবেনি। একবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোয় অদিতি দেখতে পাচ্ছে রাস্তার দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাড়ির সারি। কোনো বাড়িতেই একটা জোনাকির আলো অবধি চলছে না। ছাদ ভেঙে পড়েছে, উঠোনে বড় বড় ঘাসের জঙ্গল। দরজা জানলার পাল্লাগুলো নিশ্চয় চোর ছেঁচড়ে খুলে নিয়ে গেছে। শুধু খালি ফোকরগুলো কঙ্কালের চোখের ফুটোর মতন হা হা করছে। আর থাকতে না পেরে অদিতি ভাস্করবাবুকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, জায়গাটা এরকম কেন? 5 বছর আগে নিস্তারিয়ার মাটির নিচের কয়লা ফুরিয়ে গেছে, তখন থেকেই কলিয়ারি বন্ধ। কলিয়ারি বন্ধ হয়ে গেলে আর টাউনশিপে কে থাকবে বলো? তাই টাউনশিপ ফাঁকা করে সবাই চলে গেছে। দেখো দেখো, এখনো কিন্তু কুকুরগুলো রয়েছে, ওদের কে খেতে দেয়? হঠাৎ উত্তেজিত গলায় বলল অদিতি। সত্যি
কুকুরের মতন দেখতে দুটো জন্তু রাস্তা পেরোতে গিয়ে চোখের ওপর জোরালো হেডলাইট এসে পড়ায় থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছিল। বলরাম আলোটা একবার নিভিয়ে দিতেই জন্তু দুটো আবার এক দৌড়ে রাস্তা পার হয়ে ঘন ঘাস বনের মধ্যে ঢুকে পড়ল। ভাস্করবাবু বললেন, ওগুলো কুকুর নয়, শেয়াল। এককালে কি জমজমাট ছিল এই নিস্তারিয়া কুলিয়ারি, সেখানে এখন রাস্তায় শেয়াল ঘুরে বেড়াচ্ছে। ভাবতেই কেমন যেন লাগে। অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলল না। নিস্তারিয়ায় ঢোকার পর থেকে এমনকি বলরামের বকবকানিও থেমে গেছে। আরও কিছুটা যাওয়ার পর ওদের চোখে পড়ল নিস্তারিয়া কলিয়ারির চানক। 5 বছরে এই চানকের মাথার বিশাল চাকা দুটোর অনেক স্পোক মূর্ছে লেগে খসে পড়েছে। ডুলি ঝোলানোর স্টিলের মোটা রোপটাও ছিঁড়ে পড়েছে। একসময় যে জায়গাটা ডাম্পারের সারি আর লোকজনের ভিড়ে কমকম করত, এখন সেখানে আকন্দ আর পুঁটুসের ঘন ঝোপের মধ্যে বর্ষার ভিজে হাওয়া শব্দ করে ছোটাছুটি করছে। বলরাম হঠাৎ চানকের কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে দিল। অদিতি আর ভাস্করবাবু দুজনেই চমকে উঠলেন। ভাস্করবাবু বললেন, কি হলো বলরাম? একটা মজার জিনিস দেখাবো বলেছিলাম না স্যার? ম্যাডাম নেমে আসুন। আমার সেই বন্ধু এইটার কথাই বলেছিল। এই অলক্ষণে জায়গা ছেড়ে যত তাড়াতাড়ি বেরোতে পারি বাঁচি। তুমি আবার এখানে কোন মজা খুঁজে পেলে? না, নামাটামা চলবে না। আর কিছু না হোক সাপে তো কামড়াতে পারে। মহা আপত্তি জুড়ল অদিতি, কিন্তু বলরাম নাছোড়বান্দা বলল, এরকম জিনিস আর দেখতে পাবেন না ম্যাডাম। কোনো ভয় নেই, আমার সঙ্গে টর্চ রয়েছে। সাপটা ওসব আলো দেখলেই পালাবে। বলে সত্যিই সেই গাড়ির কম্পার্টমেন্টের ভেতর থেকে একটা ছোট্ট কিন্তু জোরালো এলইডি টর্চ বার করে চালিয়ে ফেলল। তীব্র সাদা আলোর বিম ছিঁড়ে ফেলল অন্ধকারকে। তাই দেখে অদিতির একটু সাহস হলো। সে গাড়ি থেকে নামতে নামতে বলল, বেশি দূর যেতে পারবো না কিন্তু। না না, বেশি দূরে যেতে হবে না, এই তো চানকের অফিস বাড়িটায় যাব। এই বলে বলরাম ভাস্করবাবু আর অদিতিকে টর্চের আলোয় রাস্তা দেখিয়ে নিয়ে চলল চানকের মুখে দাঁড়িয়ে থাকা বড় একতলা বাড়িটার সামনে। যে কোনো কলিয়ারির চানকের মুখে এরকম একটা বড় অফিস ঘর থাকে, শিমুলিয়াতেও রয়েছে। সাধারণত এই ঘরটায় কুলিদের হাজিরার হিসেব রাখা হয়। তাছাড়া কোনো শিফটে কত কয়লা উঠল তার হিসেবও এখানেই রাখা হয়। কুলি বা অন্য যে কেউ খাদে নামার সময় ব্যাটারি চালিত জোরালো সার্চ লাইটটা হেলমেটের সঙ্গে লাগিয়ে নিচে নামে। সেই ব্যাটারি আর আলো এই ঘর থেকেই নিতে হয়। আবার কলিয়ারি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় এখানেই জমা দিয়ে যেতে হয়। এক কথায় যে কোনো কলিয়ারিতে চানকের এই অফিসই হচ্ছে সবচেয়ে ব্যস্ত জায়গা। স্বাভাবিকভাবেই নিস্তারিয়ার অফিস ঘরে এখন মানুষের ব্যস্ততার কোনো ছবিই নেই। ব্যস্ততা যদি কারুর থাকে তাহলে রয়েছে জোনাকি আর ঝিঁঝি পোকাদের। ভাস্করবাবু, অদিতি আর বলরাম একটু কাছাকাছি যেতেই কার যেন ইশারায় হঠাৎ ঝিঁঝি পোকাদের তীব্র তীক্ষ্ণ চিৎকার থেমে গেল। আর সঙ্গে সঙ্গেই চারিদিক এমন ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে গেল যে ওরা চমকে উঠল। বলরামের পেছন পেছন ওরা দুজনে চানকের অফিস ঘরের সামনে পৌঁছে গিয়েছিল। এবার একটা পাল্লা ভাঙা জানলার মধ্যে দিয়ে টর্চের আলো ফেলে বলরাম ম্যাজিশিয়ানের মতন সুর লাগিয়ে বলে উঠল, এই দেখুন স্যার, এই দেখুন ম্যাডাম। টর্চের আলোয় ওরা দুজন যা দেখল তা সত্যিই দেখবার মতন দৃশ্য। অফিস ঘরটার দেওয়াল আছে, ছাদ আছে, কিন্তু মেঝে নেই। মেঝের জায়গায় একটা বিশাল চৌকোনো গর্ত। জানলার মধ্যে দিয়ে কোমর অবধি ঝুঁকিয়ে বলরাম সেই গর্তের মধ্যে টর্চের আলো ফেলল। জোরালো আলোর বিম নিচে নামতে নামতে অন্ধকারে হারিয়ে গেল, কিন্তু সেই গর্তের তল দেখা গেল না। অদিতির মাথাটা হঠাৎ ভীষণ জোরে ঘুরে উঠল। সে পাশে দাঁড়িয়ে থাকা ভাস্করবাবুর হাতটা শক্ত করে চেপে ধরে টাল সামলালো। তারপর বলল, চলো ফিরে যাই, আমার ভালো লাগছে না, ভয় করছে ওদিকে তাকালে। চলো। গাড়িতে ফিরবার জন্য পা চালালো ওরা। বলরাম কৃতিত্ব নেওয়ার ঢঙে বলল, কেমন ম্যাডাম, দারুণ জিনিস না? কিন্তু মেঝেটার এরকম দশা হলো কি করে? উত্তরে বলরাম যা বলল মোটামুটি সেরকমই একটা কথা আজ সকালে ভাস্করবাবুর মুখেও শুনেছে অদিতি। বলরাম বলল, আসলে আমাদের এই এরিয়ায় মাটির নিচে পুরোটাই কয়লার লেয়ার।
কয়লা কেটে বার করে নেওয়ার পরে তাই মাটির নিচটা অমন ফোপড়া হয়ে যায়। নিয়ম হচ্ছে ফাঁকা জায়গাগুলো ভালো করে বালি দিয়ে প্যাক করে দেওয়া, কিন্তু সেই কাজ নানান কারণে করা হয় না। আর তখনই উপরের পাতলা মাটির লেয়ার ধসে পড়ে একদম পাতালে। এখানেও তাই হয়েছে। সাহেব জানেন, সাহেব তো একসময় এইখানেই ছিলেন। অদিতি কি যেন চিন্তা করতে করতে গাড়ি অবধি হেঁটে এলো। তারপর গাড়িতে উঠে ভাস্করবাবুকে বলল, তুমি নিস্তারিয়ায় কাজ করেছো? কই বলনি তো কখনো। যদিও গাড়ির ইঞ্জিনের আওয়াজে বলরামের পক্ষে পেছনের সিটের প্যাসেঞ্জারদের কথাবার্তা শোনা সম্ভব নয়, তবু ভাস্করবাবু অদিতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে গলাটা বেশ নামিয়ে নিলেন। বললেন, চাকরি জীবনের শুরুতে আমাকে 6 মাস অন্তর এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করতো। সব কি তোমাকে বলা সম্ভব? বৃষ্টি তখন পুরোপুরি থেমে গেছে। শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর গুড়গুড় করে মেঘ ডাকছিল। সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে অদিতি গাড়ির ব্যাকরেস্টে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ভাস্করবাবু উইন্ডস্ক্রিনের ভেতর দিয়ে সামনের দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতন বসেছিলেন। দেখেই বোঝা যাচ্ছিল তিনি গভীরভাবে কিছু ভেবে চলেছেন। ভাস্করবাবুর মনে আছে আরও কিছুটা গেলেই একটা ছোট নদী পড়বে। নদীটার ওপরে একটা কাঠের পুল ছিল। পুলটা পেরিয়ে গেলেই শিমুলিয়া কলিয়ারির এলাকা। মিনিট 10 মধ্যে সেই নদীটার কাছে পৌঁছানো গেল। কিন্তু হঠাৎই বলরাম মুখে একটা ভয়ের আওয়াজ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। পেছনের সিট থেকে অদিতি বলল, কি ব্যাপার বলরাম, আবার কোনো ম্যাজিক দেখাবে নাকি? বলরাম কিছু বলার আগেই পাশের সিট থেকে ভাস্করবাবু উত্তর দিলেন, বলরাম নয়, ভাগ্য আমাদের আজ একটার পর একটা ম্যাজিক দেখাচ্ছে অদিতি। অদিতি ঘাড় বাড়িয়ে যে দৃশ্য দেখল তাতে তার বুকটা কেঁপে উঠল। সে দেখল ছোট নদীটা গত কয়েক ঘন্টার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে তীব্র বেগে বয়ে যাচ্ছে রাশি রাশি খোলা জল। কি তার গর্জন! যেন নদী নয়, যেন একটা হিংস্র ময়াল সাপ শিকার ধরার জন্য ছুটে চলেছে। কাঁপা কাঁপা গলায় অদিতি বলল, বলরাম এক্ষুনি গাড়ি ঘুরিয়ে নাও, এখানে আর দাঁড়িয়ে থেকো না। আমার ভীষণ ভয় করছে, মনে হচ্ছে ওই নদীটা হাত বাড়িয়ে আমাদের গাড়িটাকে টেনে নেবে। হ্যাঁ ম্যাডাম, সত্যি এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। অনেক যেরকম তোর, কখন যে পার ভেঙে আমাদের ডুবিয়ে নেয় তা তো আর বলা যায় না। আর দাঁড়িয়ে থেকে করবোই বাকি, জল কখন নামে তার কি কোনো ঠিক আছে? বলরাম কথা বলতে বলতেই ব্যাক গিয়ার দিয়ে অ্যাম্বাসেডারটাকে ঘোরাতে শুরু করলো। ভাস্করবাবু হতাশ গলায় বললেন, আবার সারা দুনিয়া ঘুরে ঘুরে সেই মিঠাপুর দিয়ে যেতে হবে। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 12টা বেজে যাবে বলে মনে হয়। তুমি একবার দেখো তো মোবাইলে টাওয়ার আছে কিনা, তাহলে ববিনকে বলে দাও আমাদের ফিরতে রাত হবে। না, মোবাইলে টাওয়ার পাওয়া গেল না। ভাস্করবাবু বললেন, তুমি ফুলিকে বলে এসেছো আমাদের দেরি হলে ববিনকে খাইয়ে দিতে? হ্যাঁ, আমরা না ফেরা অবধি ফুলি আমাদের বাড়িতেই থাকবে। ঠিক আছে, তাহলে চিন্তা নেই। এগিয়ে চলল গাড়ি। আবার সেই নিস্তারিয়া কলিয়ারির চানক, সেই জনশূন্য অফিস ঘর যার মেঝের জায়গায় অন্ধকার পাতাল ছোঁয়া করত। আসবার সময় অফিসটাকে ওরা জনশূন্যই দেখেছিল, কিন্তু এখন আর তা বলা যায় না। তারা দেখল দরজা দিয়ে এক এক করে ওরা কারা বেরিয়ে আসছে। 1, 2, 3, মোট 3টে লোক। 3জনই কয়লা খনির কুলি। তাদের গায়ে খাকি শার্ট আর হাফ প্যান্ট, পায়ে কাপড়ের কেটস জুতো, মাথায় সাদা হেলমেট। ওরা অফিস ঘরের দরজা দিয়ে বেরিয়ে সামনের সরু রাস্তাটার উপরে সার বেঁধে দাঁড়িয়ে পড়ল। কিন্তু ঘরটায় তো মেঝে বলে কিছু নেই। তাহলে তাহলে ওরা কোথায় ছিল? পাতালে? এখন ওদিক দিয়ে যেতে গেলে ওদের সরিয়ে দিয়েই যেতে হবে। বলরাম দুবার হর্ন দিল, কিন্তু সরে দাঁড়ানোর বদলে লোক 3টে রাস্তার ঠিক মাঝখান দিয়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। বলরাম একবার ভালো করে ওদের দিকে দেখল, তারপরে গাড়িটা থামিয়ে দিল।
এই ঠান্ডার মধ্যেও ঘামের স্রোতে ওর কপাল গাল সব ভেসে যাচ্ছিল। স্টিয়ারিংয়ের উপর থরথর করে কাঁপছিল ওর হাত দুটো। লোকগুলো একভাবে ওদের গাড়ির দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। কেমন যেন অদ্ভুত ওদের হাঁটার ভঙ্গি, যেন মানুষ নয়, দম দেওয়া পুতুল। সেই রকমই টলতে টলতে ঘাড় নাড়তে নাড়তে ওরা এগিয়ে আসছিল। এখন গাড়ির হেডলাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে তিনজনের 3 দুগুণে 6টা চোখ। সেই চোখে মনি বলে কিছু নেই। মুখ কাগজের মতন সাদা, ঠোঁট নিচের দিকে ঝুলে পড়েছে, আর খোলা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে বড় বড় হলুদ দাঁতের পাটি। ওদের চলার সঙ্গে সঙ্গে গা থেকে ছিটকে ছিটকে পড়ছে সেই সাদা পোকাগুলো, ম্যাগটস। পচা গন্ধে ভরে উঠছে বাতাস। অদিতি থরথর করে কাঁপছিল। ফিসফিস করে সে বলল, আমি ওদের চিনি, ওদের দেখেছি, ববিনও ওদের দেখেছে, কিন্তু এরা এখানে এলো কোথা থেকে? আমি তো স্বপ্ন দেখছি না। ভাস্করবাবু এতক্ষণ পাথরের মতন সামনের দিকে তাকিয়েছিলেন। লোকগুলো যখন গাড়ি থেকে আর 50 মিটার দূরেও নেই, তখন তিনি হঠাৎ 2 হাতে নিজের কপালের রং দুটো চেপে ধরে চিৎকার করে উঠলেন, বাদল, সমীর, খোকন, আমি তোমাদের মারিনি। আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। ভাস্করবাবুর এই চিৎকারেই বোধহয় বড় নামের ঘোর কেটে গেল। সে হঠাৎ পুরো শক্তিতে অ্যাক্সেলারেটর দাবিয়ে উল্কার মতন সামনের দিকেই চালিয়ে দিল তার গাড়ি, এবং একেবারে শেষ মুহূর্তে রাস্তা ছেড়ে পাশের ঘাস জমি গিয়ে লোকগুলোর পাশ কাটিয়ে গাড়ি বের করে নিল। বলরাম গাড়ির আয়নায় দেখল লোক 3টে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। তবে গাড়িটা নিয়ে ওরা ইতিমধ্যেই অনেক দূরে চলে এসেছে। আর ভয় নেই। ওরা তারপর রাস্তায় আর একবারই দাঁড়িয়েছিল, মিঠাপুরে। মিঠাপুর বাজারে তখনও কয়েকটা দোকান খোলা। বলরাম বলল, স্যার, কিছু মনে করবেন না, আমি একটু চা খেয়ে আসি, নাহলে আর গাড়ি চালাতে পারছি না। বলরাম গাড়ি থেকে নেমে যেতেই অদিতি খুব নরম স্বরে ভাস্করবাবুকে বলল, তুমি আমাকে সত্যি করে বলবে 15 বছর আগে নিস্তারিয়ায় কি হয়েছিল? ওরা কারা? ওদের কি বোঝাতে চাইছিলে তুমি? বলছি, সব বলছি, না বলে আমার উপায় নেই। শিবপুর বিই কলেজ থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং পাশ করে তখন সবে চাকরিতে ঢুকেছি। কতই বা বয়স তখন আমার, 23। হ্যাঁ, ওই রকমই হবে। ফার্স্ট পোস্টিং হলো ওই নিস্তারিয়া কলিয়ারিতে। প্রথম দিন খাদের নিচে নেমে বুঝলাম র্যাগিং শুধু কলেজেই হয় না, চাকরির জায়গাতেও হয়। শম্ভুনাথ হাঁসদা বলে একজন সুপারভাইজার ছিল। তার অনেক বয়স, অনেক এক্সপেরিয়েন্স। খাদে নামা মাত্র আমার হাতে 1 মুঠো ডিনামাইটের স্টিক ধরিয়ে দিয়ে বলল, তাহলে ইঞ্জিনিয়ার সাহেব, একটু দেখিয়ে দিন কোথায় কোথায় এগুলো বসাবো। পাথরের মতন শক্ত জমাট কয়লার লেয়ার তো শুধু গাঁইতি দিয়ে কাটা সম্ভব নয়। তাই প্রথমে ডিনামাইট ব্লাস্ট করিয়ে সেই লেয়ারের কিছুটা অংশ ধসিয়ে ফেলা হয়। তারপর কুলিরা গাঁইতি দিয়ে ধসে পড়া বড় বড় চাঙড়কে ভেঙে ট্রলিতে চাপিয়ে ডুলিতে লোড করে দেয়। এই ডিনামাইট স্টিক ঠিক কোথায় কটা বসালে যতটুকু চাইছি ততটুকু লেয়ার ভেঙে পড়বে, সেটা অনেক হিসেবের ব্যাপার। একটু এদিক ওদিক হয়ে গেলে মাথার উপরের ছাদ ভেঙে পড়বে নিচে, জ্যান্ত কবর হবে সবার। আবার কম হয়ে গেলে ব্লাস্টিং এর আওয়াজটুকুই হবে, দেয়ালের গা থেকে একটা চাঙড়ও খসে পড়বে না। কলেজের ক্লাসরুমে বসে খাতায় ক্যালকুলেটরে এই ব্লাস্টিং এর হিসেব শেখা এক জিনিস, আর সত্যিকারের খাদের নিচে ডিনামাইট ব্লাস্ট করানো আরেক। শম্ভু হাঁসদা সেটা জানতো, তাই বদমাইশের মতন হেসে আমার হাতে স্টিক গুলো ধরিয়ে দিয়ে বলল, স্যার, আরে ও স্যার, বলি একটু দেখিয়ে দিন কোথায় কোথায় বসাবো। শম্ভুর মতন সুপারভাইজারদের ইঞ্জিনিয়ারিং পড়া না থাকলেও স্রেফ এক্সপিরিয়েন্সের জোরেই ওরা নিখুঁতভাবে খাদানের সমস্ত কাজ করে ফেলতে পারে। এই কাজটাও শম্ভু অনায়াসেই নিজে করে নিতে পারত,
কিন্তু ও চেয়েছিল প্রথম দিনেই আমার মতন একটা বাচ্চা ছেলে যে ওর বস হয়ে জয়েন করেছে তাকে একটু ঘোল খাওয়াতে। আমারও কেমন যেন জেদ চেপে গেল। মনে মনে যাবতীয় ক্যালকুলেশন স্মরণ করে হিসেবে যা বলছে সেইভাবে কোথায় কোথায় ডিনামাইট স্টিকগুলোকে ফিট করতে হবে দেখিয়ে দিলাম। অবাক কাণ্ড, প্রথমবারই নিখুঁত ব্লাস্টিং হলো। যতটুকু প্ল্যান ছিল ততটুকু কয়লার দেয়ালি বিকট শব্দ করে ধসে পড়ল। একটু কমও নয়, একটু বেশিও নয়। প্রায় 50 জন পুলিকামী ওই শিফটে ডিউটি করতে নেমেছিল। তারা একসঙ্গে হাততালি দিয়ে আমাকে অভিনন্দন জানালো। শুধু শম্ভু হাঁসদার মুখটা ভয়ঙ্কর হয়ে উঠল। সে ভাবতে পারেনি তার অর্ধেক বয়সের একটা ছেলে তাকে হারিয়ে দেবে। অবশ্য আমি ওর সঙ্গে কোনো কম্পিটিশনে নামতে চাইনি। কেন নামবো? এটা তো খেলা নয়, আমাদের দুজনেরই চাকরি। শম্ভু সে কথা বুঝতে চাইল না। দিনের পর দিন ও নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যেতে লাগলো। সাধারণ লেবাররা কিন্তু আমাকে ভালোবাসতো। তারা আমাকে সাবধান করত, বলতো শম্ভু এর আগেও নানা কারণে মানুষ খুন করেছে। লোকটা ভয়ঙ্কর বদমাশ আর হিংস্র প্রকৃতির, প্রায় সবসময় নেশায় চুর হয়ে থাকে। এর পয়সা কেড়ে নেয়, ওকে কাজ থেকে বার করে দেয়। কলিয়ারির মেশিনপত্র চুরি করে বেঁচে দেওয়া তো ছিলই। কলিয়ারির কর্তারা যে এসব কথা জানতেন না তা নয়, তবু তারা শম্ভুর সব বদমাইশি মেনে নিতেন একটাই কারণে, পুরো কুলি বস্তির লোক শম্ভুকে জমের মতন ভয় পেত। শম্ভুকে দিয়ে কলিয়ারির সাহেবরা নিজেদের অনেক অন্যায় ডিসিশন লেবারদের উপর চাপিয়ে দিতে পারতেন। শম্ভু সহায় থাকলে কারোর ক্ষমতা ছিল না সেই অন্যায় আদেশের বিরুদ্ধে একটা টু শব্দ করে। আমি লেবারদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা শম্ভুকে এত ভয় পাও কেন? ওরা উত্তর দিয়েছিল, শম্ভুর হাত অনেক লম্বা স্যার। আসানসোলের কয়লা মাফিয়াদের সঙ্গে ওর যোগাযোগ আছে। বেআইনি খাদান থেকে যে কয়লা পাচার করার চক্র রয়েছে শম্ভু তার সাই। ও দরকার হলে পুরো কুড়ি বস্তি জ্বালিয়ে দিতে পারে, কিন্তু ওর গায়ে কেউ হাত দিবে না। সেসব জানি বলেই ভয় পাই। আমরা লেখাপড়া জানি না, সামান্য লেবার। আমরা খুন হয়ে গেলে গাছের একটা পাতাও নড়বে না, একটা পাতাও নড়বে না। এই সব শুনে আমার আরো জেদ চেপে গেল। ঠিক করলাম যেভাবে হোক শম্ভুকে সাবাক শেখাবো। তককে তককে থাকতে থাকতে একদিন শম্ভুর একটা বড় সড়ো চুরি হাতে নাতে ধরে ওকে সিকিউরিটি পুলিশের হাতে তুলে দিলাম। সে এমন চুরি যে ইচ্ছের বিরুদ্ধেও ম্যানেজার ওকে 6 মাসের জন্য সাসপেন্ড করতে বাধ্য হলেন। অন্য কেউ হলে তার চাকরিটাই চলে যেত। তবে শম্ভু হচ্ছে শম্ভু, নিস্তারিয়ার মুকুটহীন রাজা। তার জন্য 6 মাসের সাসপেন্ডও বিরাট অপমান। 6 মাস বাদে সাসপেনশন থেকে কাজে ফিরে শম্ভু সত্যিই আমাকে খুন করার জন্য উঠে পড়ে লাগলো। সরাসরি নয়, তাতে বিপদ ছিল। আফটার অল আমি একজন সরকারি অফিসার। কিন্তু ঘুরপথের তো অভাব ছিল না। নিস্তারিয়া কলিয়ারির কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা সুরঙ্গের জালের সবটাই ছিল শম্ভু হাঁসদার মুখস্থ। কোনোদিনও আমাকে বেরোবার রাস্তা দেখিয়ে দেওয়ার নাম করে এমন একটা টানেলের মুখে ছেড়ে দিয়েছে যে টানেল শেষ হয়েছে মিথেন গ্যাসের চেম্বারের মধ্যে, যার মধ্যে একবার গিয়ে পড়লে মৃত্যু অনিবার্য। কখনো আমার পেছনে ছেড়ে দিয়েছে লোডেড ট্রলির লাইন। প্রত্যেকবারই কিছুটা ভাগ্য আর কিছুটা বুদ্ধির জোরে বেঁচে গিয়েছি, কিন্তু কখনো কাউকে কিছু বলিনি। আত্মসম্মানে বাধ্য। একটা সামান্য গুন্ডা আর জোচ্চোর আমাকে ভয়ে দেখাবে, আর আমি সবাইকে সেই দুঃখের কথা কাঁদুনি গিয়ে বলে বেড়াবো? কভি নেই। শেষমেশ সেই কালো দিনটা এলো। সেদিনও একটা ব্লাস্টিং করাচ্ছিলাম। অনেকদিন বাদে শম্ভু হাঁসদা দেখলাম বেশ খুশি মনে আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করছে। বলল, বুঝলেন ইঞ্জিনিয়ার সাহেব, যতই রিটায়ারমেন্টের দিন এগিয়ে আসছে ততই কলিয়ারির সবার জন্য আমার বুকের ভেতরে একটা মায়া তৈরি হচ্ছে। আর আপনিও যেভাবে এত কম সময়ে মাইনের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন, আপনাকে দেখে আমার শ্রদ্ধা হয়। সাহেব, আপনি না
আপনি পুরনো ঝামেলার কথা ভুলে গিয়ে আমাকে আমাকে মাফ করে দেবেন। আমি ভাবলাম হবেও বা, মানুষের নেচার কি বদলায় না। সেদিনের কাজটার কথা বলি। কয়লা কাটতে কাটতে প্রায় 200 ফুট লম্বা টানেল তৈরি হয়েছিল। আমাদের প্ল্যান ছিল ওই টানেলটার শেষ মাথা থেকেই আরও কয়লা কাটতে কাটতে এগিয়ে যাব, কারণ খুব হাই গ্রেড কয়লা পাওয়া যাচ্ছিল ওই জায়গাটায়। তাই টানেলের শেষ প্রান্তে কয়লার দেয়ালের গায়ে ডিনামাইট স্টিক ফিট করে ফিউজ তার টেনে নিয়ে ফিরে এলাম নিরাপদ দূরত্বে। তারের শেষ মাথায় সুইচে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আমার 3 বিশ্বস্ত সহকারী, বাদল, সমীর আর খোকন। ওরা 3জনেই ছিল খুব সিনিয়র লেবার, দারুণ কাজ জানতো আর আমার জন্য জান লড়িয়ে কাজ করত। ওদের 3জনের হাতে দায়িত্ব দিয়ে আমরা বাকিরা নিয়ম মতো টানেলের বাইরে গিয়ে দাঁড়ালাম। বাদল, সমীর আর খোকন সুইচে চাপ দিল। ফিউজ তার বেয়ে বিদ্যুৎ ছুটে গেল ডিনামাইট স্টিকের মধ্যে। বিস্ফোরণের শব্দ কানে পৌঁছানোর আগেই একটা আগুনের মতন গরম হাওয়ার ঝড় টানেলের ভেতর থেকে ছুটে এসে আমাদের সবাইকে মাটিতে ছিটকে ফেলে দিল। মাটিতে মুখ গুঁজে শুয়ে শুনতে পেলাম বাজ পড়ার মতন কড়কড় আওয়াজ। আমার ঠিক পাশে মুখ থুবড়ে পড়েছিল বৃদ্ধ কুলি জামিনীদা। জামিনীদার মুখটা রক্তে ভেসে যাচ্ছিল। সেই অবস্থাতেই ফিস ফিস করে বলল, সর্বনাশ হয়ে গেল সরকার সাহেব, সর্বনাশ হয়ে গেল, টানেল ধসে পড়ছে। শুনুন শুনুন তার আওয়াজ। তারপরের কয়েক ঘন্টার কথা ভাবতে ভালো লাগে না, কিন্তু এখনো প্রতিদিন কখনো না কখনো সেই ছবিগুলো আমার মনে ভেসে আসবেই। আমি নিজেও চোট পেয়েছিলাম, তবু একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম পাগলা ঘন্টির আওয়াজ, দেখছিলাম ডুলি দুটো পাগলের মতন ওঠানামা করছে, চানক থেকে খাদ, আবার খাদ থেকে চানক। স্ট্রেচারের পর স্ট্রেচারে আমারই আহত সহকারীদের নিয়ে কাল্লা হসপিটালের দিকে ছুটে যাচ্ছিল অ্যাম্বুলেন্স। ইসিএল এর কুনুস্তরিয়া অফিস থেকে এসে পৌঁছলো স্পেশাল রেস্কিউ টিম। সকলেই যন্ত্রের মতন কাজ করে যাচ্ছিল, কিন্তু মনে মনে সবাই একটা কথা বুঝতে পারছিল, বাদল, সমীর আর খোকনের মৃতদেহ কোনোদিনই আর উদ্ধার করা যাবে না। একটা আস্ত কয়লার পাহাড় ওদের উপর ধসে পড়েছে। সে পাহাড় কেটে ওদের কাছে পৌঁছতে হয়তো 100 বছর লাগবে। অ্যাক্সিডেন্টের পরের দিনই আমি কুলি বস্তিতে গিয়েছিলাম। সঙ্গে ছিল সেই জামিনী বুড়ো। আমি দেখা করেছিলাম বাদলের পরিবারের সঙ্গে, সমীরের পরিবারের সঙ্গে। ওনারা সবাই কাঁদতে কাঁদতে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। তুমি আর কি করবে সাহেব, তোমার কাজের অনেক সুখ্যাতি শুনেছিলাম, তারপরেও যদি তোমার হাতে এমন ভুল হয় তাহলে বুঝতে হবে আমাদেরই কপালের দোষ বাবু, আমাদেরই কপালের দোষ। আমি কোনো জবাব দিতে পারিনি, শুধু মাথা নিচু করে প্রাণপণে ভেবে যাচ্ছিলাম কি ভুল করলাম, কোথায় হিসেবের গন্ডগোল হলো। দেখা করেছিলাম খোকনের বাবার সঙ্গেও। হ্যাঁ, সংসারে ওরা মাত্র 2টি লোক ছিল, খোকন আর ওর বৃদ্ধ বাবা। একটা ভাঙা ঘরের দাওয়ায় আকাশের দিকে শূন্য দৃষ্টি মেলে তিনি বসেছিলেন। আমি সামনে গিয়ে দাঁড়াতে একবার মুখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। মনে হলো বুঝতেও পারলেন না আমি কে, কেন এসেছি। আমার মনের মধ্যে যে তখন কি হচ্ছিল, কেবলই ভাবছিলাম এনার একমাত্র রোজগেরে ছেলেটা আমার দোষে মরে গেল। ইনি এখন কি করবেন? এনার খাওয়া পড়া জুটবে কেমন করে, কেমন করে বাঁচবেন? আমি কান্না আটকাতে পারলাম না। কাঁদতে কাঁদতেই ওনার সামনে বসে পড়লাম। বললাম, বাবা, আমাকে ক্ষমা করুন, আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি। বৃদ্ধ হঠাৎ কথা বলে উঠলেন, খুব শান্তভাবে বললেন, চিন্তা করবেন না, ওরা আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। বুঝলাম শোকে দুঃখে মাথাটা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ বসে থেকে উঠে এলাম।
এক সপ্তাহ যেতে না যেতেই কিন্তু মন ভালো করে দেওয়ার মতন খবরটা পেলাম। কেমন করে এই দুর্ঘটনা ঘটলো সেটা খুঁজে বার করার জন্য এনকোয়ারি কমিটি বসেছিল। তারাই 7 দিন ধরে নানান দিকে খোঁজ খবর নিয়ে বার করলো সেদিন স্টোর থেকে যখন ডিনামাইট ইস্যু করা হয়েছিল তখন কম পাওয়ারের ডিনামাইটের বদলে তার চেয়ে 10 গুণ বেশি শক্তির ডিনামাইট দিয়ে দেওয়া হয়েছিল। স্টোরের লোকেরা বলল তাদের কোনো দোষ নেই, সেই রকমই রিকুইজিশন ছিল। আমি নাকি সেই রিকুইজিশন স্লিপে সই করেছি। সেই রিকুইজিশন স্লিপও খুঁজে পাওয়া গেল। বুঝতেই পারছো, আমার সই নকল করা হয়েছিল। কে করেছিল সেটাও বুঝতে অসুবিধে হলো না। শম্ভু হাঁসদা সেদিন নিজের হাতে স্টোর থেকে ডিনামাইট নিয়ে এসেছিল। তার মানে পুরো ব্যাপারটায় আমার কোনো দোষ নেই। আমার বুক থেকে পাথর নেমে গেল। তবু আমার এই রিকোয়েস্টে আমাকে নিস্তারিয়া থেকে ট্রান্সফার করে দেওয়া হলো। বুঝতে পারছিলাম শম্ভুর কেরিয়ার খতম হয়ে যাওয়ার পর আমার শত্রু বাড়বে। ওর বন্ধুরাই আমাকে এখানে আর কাজ করতে দেবে না। ম্যানেজমেন্টও নিশ্চয়ই কথাটা বুঝেছিল, তাই বিশেষ আপত্তি না করেই আমাকে অন্য কলিয়ারিতে ট্রান্সফার করে দিল। কিন্তু এত কিছুর পরে শম্ভুনাথ হাঁসদার কি হলো সে আরেক অদ্ভুত ব্যাপার। ডিনামাইট চুরি করে কয়লা খনিতে ধস নামানোটা ওর পক্ষেও একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। ঘটনাটা নিস্তারিয়ার অফিসারদের নাগালের মধ্যে ছিল না। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের লোকেরা যখন ওর খোঁজে তল্লাশি চালাতে শুরু করেছে তখনই একদিন দেখা গেল ধুধু মাঠের মধ্যে এক জায়গায় আকাশে শকুনে চক্কর কাটছে। গ্রামের লোকেরা কৌতূহলী হয়ে খোঁজ নিতে গিয়ে দেখল শম্ভু একটা জলার ধারে উপুড় হয়ে পড়ে আছে। বিষে ওর সারা শরীর নীল। মনে হয় ওর অপরাধের কথাটা জানাজানি হওয়া মাত্র ও মাঠ পার হয়ে পালাতে গিয়েছিল, আর তখনই ওকে সাপে কামড়েছে। বলরাম চা খেয়ে ফিরে এসেছিল। গাড়ির উইন্ডস্ক্রিনটা শেষবারের মতন লাল শালু দিয়ে মুছে তৈরি হচ্ছিল গাড়ি স্টার্ট দেওয়ার জন্যে। গাড়ির ভেতরে ভাস্করবাবু অদিতিকে বললেন, এই হচ্ছে ঘটনা। 15 বছর বাদে আবার নিস্তারিয়ার পাশের কলিয়ারি শিমুলিয়াতে ফিরে আসতে এই জন্যই আমার বুক কাঁপছিল। মন বলছিল একটা কিছু হবে, কিন্তু যা হলো তা কাকে বলবো, কে বিশ্বাস করবে? কথাটা ভালো করে শেষ না করেই ভাস্করবাবু 2 হাতে মুখ ঢাকলেন। অদিতি ওনার পিঠে হাত রেখে বলল, চিন্তা করো না, তুমি কাল সকালেই ট্রান্সফারের অ্যাপ্লিকেশন দাও। কাল সকালটাকে অনেক দূর বলে মনে হচ্ছে অদিতি। মন বলছে আজকে রাতটা ভালো কাটবে না। বাবার একটা এক্সট্রা মোবাইল আছে। বাবা মা যখন দুজনেই বাইরে কোথাও যায় আর ববিন বাড়িতে একা থাকে তখন ওই ফোনটা বাড়িতে রেখে যায়। আজকেও রেখে গিয়েছিল। সন্ধ্যের দিকে খুব ঝড় এসেছিল, বৃষ্টিও হলো অনেকক্ষণ ধরে। ফুলি পিসি দৌড়ে দৌড়ে সব দরজা জানলা বন্ধ করল। ববিনের তখন মা বাবার জন্য একটু চিন্তা হচ্ছিল। ওরা ফোন করছে না দেখে ববিন নিজেই মাকে ফোনে ধরবার চেষ্টা করেছিল, পারেনি। টাওয়ারই ছিল না তো কেমন করে পারবে? তারপরেও আরও অনেকবার ফোন করেছে ববিন, একবারও কানেক্ট করতে পারেনি। ওর বাবা মায়ের জন্য চিন্তা তো হচ্ছিলই, তাছাড়া নিজেরও খুব ভয় করছিল। ফুলি পিসি ওকে রাতের খাওয়া খাইয়ে দিয়ে বলল, ববিন তুমি একটু একা থাকতে পারবে? আমি তাইলে আমার বাচ্চাটাকে শর্ট করে গিয়ে দুধ খাইয়ে আসি। হ্যাঁ পারবো, তুমি এসে দরজায় কড়া নিড়ো, আমি খুলে দেবো বলেছিল ববিন। ফুলি পিসি যখন চলে গেল তখন ববিন ঘড়িতে দেখল 10টা বাজে। খাওয়া দাওয়ার পরও টিভিতে একটু ছোটা ভীম দেখার চেষ্টা করল, কিন্তু টিভিতেও ঝিরঝিরে ছবি আসছে। ঝড়ের জন্যই বোধহয় টিভি টেলিফোন সব কিছুই গুবলেট হয়ে গেছে। খুব বিরক্ত মুখে ববিন একটা টিনটিনের কমিক্স নিয়ে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল। পড়তে পড়তে ওর একবার মনে হলো দরজায় বুঝি কেউ কড়া নাড়ল। ভাবল ফুলি পিসি বোধহয় ফিরে এসেছে। ও দৌড়ে গেল, কিন্তু পিফল দিয়ে দেখল
দরজার বাইরে কেউ নেই। আবার কিছুক্ষণ বই পড়ার পরেই মনে হলো বাইরে যেন গাড়ি থামার আওয়াজ হলো। আবার দৌড়ে গেল ও, কিন্তু না। কোথায় গাড়ি? ভুল শুনলাম নাকি? আবার ঘড়ি দেখল ববিন, 11টা বাজতে 10 মিনিট বাকি। এবার ববিনের সত্যিকারেই কান্না পাচ্ছিল। বাবা মায়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো না তো? আর ফুলি পিসি বা এত দেরি করছে কেন? ববিন আবার বিছানায় উপুড় হয়ে শুয়ে এক্সপ্লোরার্স অন দ্য মুনের 15 নম্বর পাতায় ঢুকিয়ে রাখা পেজমার্কটা ধরে পাতাটা খুলল। টমসন আর থমসনের মাথায় নীল হলুদ সব চুল গজিয়ে যাওয়ার ব্যাপারটা দেখতে দেখতে কিছুক্ষণের জন্য মন থেকে টেনশনটা উবে গিয়েছিল। কিন্তু তখনই ও প্রথম কাঁপুনিটা টের পেল। বিছানায় উপুড় হয়ে শুয়ে না থাকলে হয়তো টের পেত না। ববিন বুঝতে পারল মেঝেটা খুব আস্তে আস্তে কাঁপছে। যদি কেউ দোতলার ঘরে শুয়ে থাকে আর ঠিক তার নিচে একতলার ঘরে ফ্যান চলে, তখন যেমন কাঁপুনি বোঝা যায়, ঠিক সেই রকম। ববিন বই ভাঁজ করে রেখে দৌড়ে গিয়ে বাইরের দরজার খিল খুলে ফেলল। একবার ভাবলো দৌড়ে বাগানের পেছনে ফুলি পিসির বাড়ি চলে যায়, কিন্তু বাগানটা এত ঘুটঘুটে অন্ধকার যে সাহস পেল না। তাছাড়া একটু একটু লজ্জাও করল। ফুলি পিসি যদি পরে অন্যদের কাছে গল্প করে যে ববিন ভয়ের চোটে বাড়ি ফাঁকা রেখে বাইরে চলে গিয়েছিল, না না, 10 বছরের ছেলের এত অল্পে ভয় পেতে নেই। ববিন আবার শোয়ার ঘরে ফিরে এলো, আর বিছানায় শুয়েই ও বুঝতে পারল মাটির নিচের কাঁপুনিটা এর মধ্যেই অনেকটা বেড়ে গেছে। তুমতুম করে যেন একটা আওয়াজ হচ্ছে মাটির নিচে, আর তার সঙ্গে একটা পচা গন্ধ। গন্ধটা আস্তে আস্তে বাড়ছে। এই গন্ধটাই ববিন আগের দিনের স্বপ্নেও পেয়েছিল। মোবাইলটা হাতে নিয়ে শেষবারের মতন একবার মায়ের নাম্বারে কল করলো ববিন। না, টাওয়ার নেই। কি করবে বুঝতে না পেরে ববিন বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে ঘরের দরজাটায় খিল দিয়ে দিল। আর কি কেউ ঢুকতে পারবে? ওই বিরাট দরজা ভাঙতে গেলে ছোটা ভীমকেও বেশ কষ্ট করতে হবে। ববিন ঘড়ি দেখল, 11:20। ওর খুব ঘুম পাচ্ছিল, কিন্তু বাবা মা না এলে ঘুমোবে কেমন করে? তাই ও টিনটিনের বইটা নিয়ে ঘরের কোনায় একটা চেয়ারে গিয়ে বসল। এগারোটা 30। বাংলোর গেটের সামনে ভাস্করবাবুদের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে ওরা দুজন প্রায় দৌড়তে দৌড়তেই বাড়ির দিকে আসছিলেন। বারান্দায় আলো জ্বলছে, আর সেই আলোর নিচে ফুলি দাঁড়িয়ে। ওর মুখে কেমন যেন অপরাধীর মতো ভাব। অদিতি সিঁড়ির ধাপ থেকেই মুখ তুলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে ফুলি? ববিন কোথায়? ববিন ঠিক আছে তো? ভয়ার্ত গলায় বলে উঠলেন ভাস্করবাবু। ফুলি বলল, ববিন মনে হয় ভেতর থেকে খিল লাগিয়ে ঘুমিয়ে পড়ছে গো। আমি অনেকক্ষণ ধরে ডাকতেছি, সাড়া দিচ্ছে না। অদিতি ডাইনিং হলের ভেতর দিয়ে প্রায় দৌড়তে দৌড়তেই জিজ্ঞাসা করলো, তুই ওর কাছে ছিলিস না? সারাক্ষণই তো ছিলাম, শুধু একটু আগে একবার বাচ্চাটাকে দুধ খাওয়াতে গিয়েছিলাম গো। ফুলির জবাবটা শুনেই ভাস্করবাবু দাঁড়িয়ে পড়লেন। ওনার যেন বোঝা হয়ে গিয়েছিল কি হয়েছে। উনি আবার বারান্দায় বেরিয়ে গিয়ে গলা তুলে ডাকলেন, বলরাম, একবার গাড়ির স্প্যানারটা নিয়ে ভেতরে এসো তো। অদিতি তখনও প্রাণপণে দরজায় ধাক্কা দিচ্ছিল আর গলা তুলে চেঁচাচ্ছিল, ববিন, ববিন, দরজা খোল বাবা, দেখ তোর জন্য কি এনেছি, দেখ। ববিন, 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 এত বড় ছেলে এইভাবে ঘুমায়? ববিন। ভাস্করবাবু পেছন থেকে এসে হাতে একটা হ্যাঁচকা টান মেরে অদিতিকে দরজার সামনে থেকে সরিয়ে দিলেন। অদিতি অবাক হয়ে দেখল ভাস্করবাবুর মুখটা টকটকে লাল। চোখ দেখলে মনে হচ্ছে উনি যেন কাউকে খুন করতে যাচ্ছেন। অদিতি ভয়ের চোটে আর কোনো কথা বলল না। ভাস্করবাবু ববিনকে ডাকলেন না, দরজায় ধাক্কা দিয়েও সময় নষ্ট করলেন না। শুধু ইঞ্জিনিয়ারের নিপুণ হাতে দরজার দুটো পাল্লার মধ্যে দিয়ে লোহার স্প্যানারটাকে গলিয়ে দিয়ে খিলটাকে নিচ থেকে ওপরে ঠেলে দিলেন। শব্দ করে ঝুলে পড়ল মোটা শাল কাঠের খিল। তারপর এক ধাক্কায় পাল্লা দুটো হাট করে খুলেই
পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে পড়লেন ভাস্করবাবু। অদিতি ভাস্করবাবুকে পেরিয়ে ঘরের মধ্যে ঢুকে পাগলের মতন একবার চারিদিকে তাকালো, তারপর অজ্ঞান হয়ে মেঝের ওপর পড়ে গেল। শব্দ করে কেঁদে উঠল ফুলি। ওরা সকলেই দেখল বন্ধ ঘরের মেঝের এদিক থেকে ওদিক অব্দি হাঁ মুখ ফেলে রেখেছে একটা অন্ধকার অতল ফাটল। ফাটলের মুখে পড়ে আছে একটা খুলে রাখা টিনটিনের কমিক্স। ববিন ঘরে নেই। ভাস্করবাবু যেন ঘুমের ঘোরে হেঁটে গেলেন টেবিলের উপর নামিয়ে রাখা টেলিফোনটার দিকে। রিসিভারটা যখন হাতে তুলে নিতে যাচ্ছেন, ঠিক তখনই পেছন থেকে কেউ একটা প্রশ্ন করল, আপনি কি পুলিশ ডাকার কথা ভাবছেন? ভাস্করবাবু ঘাড় ফিরিয়ে তাকালেন। কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে তারপর চিনতে পারলেন তারই বাগানের মালি মুক্তিনাথ মাহাতো। কিন্তু এই মুক্তিনাথকে একদমই চেনা মুক্তিনাথ বলে মনে হচ্ছে না। কোথায় সেই অথর্ব বুড়ো যে কিনা সারাদিন একটা খুরপি হাতে টুকটুক করে ঘাসের শেকড় উপরোয়? এ যেন একটা পদ্মকোকড়ো সাপ শটান ফনা তুলে দাঁড়িয়েছে। কোথায় পার্থক্য, কোথায় জড়া? কি অদ্ভুত একটা শক্তি যেন মুক্তিনাথের চোখ মুখ থেকে ফুটে বেরোচ্ছিল। এমনকি তার পরনের পোশাকও বদলে গিয়েছে। এখন সে পরে রয়েছে একটা রক্ত লাল আলখাল্লা, মাথায় ওই রঙেরই পাগড়ি, কাঁধে একটা বাউলদের ঝোলার মতন নানা রঙের তাপ্পি মারা ঝোলা। ফুলি জড়সড় হয়ে একপাশে সরে দাঁড়িয়ে নিজস্ব প্রথায় প্রণাম জানিয়ে বলল, জহর জহর জান গুরু, জহর জহর জান গুরু, জহর জহর জান গুরু। জানগুরু? আদিবাসী কুনিন? এই মুক্তিনাথ? ভাস্করবাবু অবাক হয়ে মুক্তিনাথের দিকে তাকালেন। উনি তাহলে এই বাগানে মালির কাজ করতেন কেন? মুক্তিনাথ ফুলির মাথায় অন্যমনস্কভাবে ডান হাতটা ছুঁয়ে আবার জিজ্ঞাসা করলেন, ববিনকে খুঁজে বার করার জন্য কি থানা পুলিশের কথা ভাবছেন? ভাস্করবাবু ওপরে নিচে ঘাড় নেড়ে রিসিভারটার দিকে হাত বাড়ালেন। কেন পুলিশের কথা ভাবছেন? আপনি চোখের সামনে যা দেখছেন তা কি পুলিশের আওতায় পড়ে? মুক্তিনাথ মাহাতো ভাস্করবাবুর সঙ্গে কথা বলতে বলতেই অদিতির পাশে হাঁটু গেড়ে বসে পড়েছিলেন। কাঁধের ছোলা থেকে কি একটা পাতা বার করে দুহাতের চেটোয় সেটাকে ভালো করে টোলে অদিতির নাকের তলায় ধরেছিলেন। আর সঙ্গে সঙ্গেই মন্দিরের ভেতরে জমে থাকা ফুল বেলপাতা আর চন্দনের গন্ধের মতন একটা ঠান্ডা গন্ধে ঘরের পচা গন্ধটা যেন এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেল। অদিতি উঠে বসেই হু হু করে কেঁদে উঠল। মুক্তিনাথ তার মাথায় হাত রেখে বললেন, কাঁদবেন না মা, কাঁদবেন না। ছেলেকে আপনি ফিরে পাবেন, আমি ফিরিয়ে আনবো। ভাস্করবাবুর সারা শরীরে হঠাৎ ক্লান্তি নেমে এলো। তার মনে হলো মুক্তিনাথ মাহাতো যদি এই মুহূর্ত থেকে তার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন তাহলে বড় ভালো হয়। তার নিজের ক্ষমতা নেই পাতালবাসী ওই 3টে চলন্ত লাশের বিরুদ্ধে কিছু করার। মুক্তিনাথ তো ঠিকই বলেছেন, পুলিশেরও ক্ষমতা নেই। ফোনটা হাত থেকে নামিয়ে রেখে ভাস্করবাবু বললেন, তাহলে কি করব এখন? আমি কি করব জানগুরু? চুপ করে বসে থাকবো? না, চলুন আমরা বেরোবো, সময় বড় কম। মুক্তিনাথ আর ভাস্করবাবু দরজার দিকে পা বাড়াতেই অদিতি বলে উঠল, আমিও যাব। না মা, আপনাকে এই ঘরেই থাকতে হবে। ছেলে বাইরে থেকে কিসের টানে ঘরে ফিরে বলুন? মায়ের টানে, তাই না? মা ঘরে না থাকলে সে ফিরবে কেন? বিহ্বল দৃষ্টিতে অদিতি মুক্তিনাথের মুখের দিকে তাকিয়ে বলল, বেশ, কিন্তু মনে রাখবেন ভোর অবধি। তার মধ্যে যদি ববি না ফেরে তাহলে আমি নিজে আমার ছেলেকে খুঁজতে বেরোবো।
বাগানে বেরিয়ে এসে ভাস্করবাবু বললেন, জানগুরু, অদিতির সামনে যে প্রশ্নটা করতে পারিনি সেটা এখন করছি। আপনি আমাকে সত্যি কথাটাই বলবেন, আমি সহ্য করতে পারবো। ওরা কি ববিনকে এখনো বাঁচিয়ে রেখেছে? ববিন কি মরে যায়নি? ববিনকে তো ওরা চায় না, ওরা চায় আপনাকে। সেই জন্যই ওরা ববিনকে বাঁচিয়ে রাখবে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভাস্করবাবু। আমি রাজি। ওরা ববিনকে ছেড়ে দিক, আমাকে ওরা মেরে ফেলুক, ক্ষতি নেই। মুক্তিনাথ এই কথার কোনো উত্তর দিলেন না। খুব দ্রুত পায়ে তিনি বাড়িটার চারপাশে মন্ত্র পড়ে বন্ধন দিয়ে দিলেন। তারপর ভাস্করবাবুকে ডাকলেন। আসুন। বাগানের গেটের দিকে এগোচ্ছিলেন মুক্তিনাথ, পেছন পেছন ভাস্করবাবু। হঠাৎ কুয়োতলার দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন বিরাট একটা উনুনের ওপর বিশাল হাঁড়িতে টকবক করে জল ফুটছে। মুক্তিনাথ কান খাড়া করে দাঁড়িয়ে বোঝবার চেষ্টা করলেন কিসের শব্দটা। তারপর পায়ে পায়ে এগিয়ে গেলেন কুয়োটার দিকে। ওরা দুজনে যখন কুয়োটার থেকে বড়জোর 10 হাত দূরে, তখনই হঠাৎ একটা জলস্তম্ভের মতন কুয়োর জল লাফ মেরে আকাশের দিকে উঠে গেল। ওরা দুজনেই কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলেন সেই জলস্তম্ভের মাথায় ববিনের ভয়ার্থ মুখ। ববিন চিৎকার করে উঠল, তারপরেই জলস্তম্ভ নেমে গেল কুয়োর মধ্যে। সঙ্গে সঙ্গে ববিনও হারিয়ে গেল। পাগলামি করবেন না, সরে আসুন। ভাস্করবাবুকে কুয়োর পাড়ের উপর থেকে টেনে নামালেন মুক্তিনাথ মাহাতো। বললেন, পাগলামি করবেন না, ওর মধ্যে ববিন নেই। যা দেখলেন তা ববিনের ছায়া। ভাস্করবাবু বাগানের মাটির ওপর মুখ গুঁজে শুয়ে হাঁপাচ্ছিলেন। মুক্তিনাথের কথা শেষ হওয়া মাত্র বলে উঠলেন, আপনি একাই যান জানগুরু, আমি পারবো না। আমার গা কাঁপছে, আমার পা কাঁপছে, বুকে ভীষণ কষ্ট হচ্ছে। আমি তো একটা মানুষ নাকি, কত সহ্য করব? শুকনো বাঘনক ফলের একটা মালা ভাস্করবাবুর গলায় পরিয়ে দিয়ে মুক্তিনাথ বললেন, মানুষের সহ্যের কি কোনো সীমা আছে? চলুন, মা ঠাকুরুন বলে দিয়েছেন ভোরের আগে ফিরতে হবে। ভাস্করবাবু মালাটায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, এটা পড়ালেন কেন? ওটা আপনাকে ওদের হাত থেকে কিছুটা রক্ষা করবে, তবে সবটা নয়। চলুন। একটু বিরক্ত হয়েই ভাস্করবাবু বললেন, অন্ধের মতন কোথায় যাব? সেই নিস্তারিয়া থেকেই শিমুলিয়া অবধি মাটির নিচটা তো পুরোটাই ফোঁপড়া, পুরোটা জুড়েই উইয়ের বাসার মতন আঁকা বাঁকা টানেল। সবটা জুড়লে হয়তো 200 কি 300 কিলোমিটার হবে। তার মধ্যে কোথায় খুঁজবো আমার ছেলেকে? মুক্তিনাথ মুখে কোনো উত্তর না দিয়ে ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে একটা বানরের খুলি বার করে মাটির ওপর করিয়ে দিয়ে বললেন, পথ দেখাও বাবা মধুমর্কট। খুলিটা হালকা নীল আভায় জ্বলছিল, যেন ফসফরাস মাখানো আছে ওটার গায়ে। আর তাই অন্ধকারের মধ্যেও সেটাকে বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল, যেন একটা খুদে পুলিশ কুকুর একবার এদিক একবার ওদিক ঘুরে ফিরে যেন কোনো একটা গন্ধের সুতো খুঁজে বেড়াচ্ছে। লক্ষণ দেখলে মনে হলো যা খুঁজছিল তা পেয়েও গেল, কারণ হঠাৎই খুলিটা এঁকে বেঁকে করাতে করাতে গেট পেরিয়ে রাস্তায় নেমে পড়ল। পেছন পেছন ছুটে চলল মুক্তিনাথ, আর তার পেছন পেছন ভাস্কর সরকার। বলরাম গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, স্যার, গাড়িটা নিয়ে আসবো? এখন দরকার নেই, ফোনটা হাতে রেখো, দরকার হলে তোমাকে ডেকে নেব। কিছুক্ষণ থেমে থাকার পর আবার বৃষ্টি নেমেছে। সেই ঝিপঝিপে বৃষ্টির ভেতর দিয়ে ভিজতে ভিজতে ওরা অনুসরণ করে চলেছিল বাঁদরের খুলিটাকে। কখনো ঝোপ, কখনো গর্ত, কখনো বা রাস্তার ধারে জড়ো করে রাখা কাঁচা কয়লার স্তূপ পেরিয়ে গড়িয়ে চলেছিল সেই মন্ত্রপুত খুলি। ভাস্করবাবু মিনিট 10 মধ্যে ঘেমে চান করে গেলেন। তার বুকটা হাঁপুড়ের মতন ওঠানামা করছিল। মুক্তিনাথের কিন্তু বিন্দুমাত্র ক্লান্তির লক্ষণ দেখা যাচ্ছিল না। তার রক্তলাল আলখাল্লা একটা আলেয়ার শিখার মতন অন্ধকারের ঢেউ ভেঙে ছুটে চলেছিল।
তাকেও এই জগতের প্রাণী বলে মনে হচ্ছিল না। সেই দিকে তাকিয়ে ভাস্করবাবুর শরীরে একটা কাঁপুনি ছড়িয়ে পড়ল, একই সঙ্গে একটা ভরসাও। চলতে চলতেই জানগুরু বললেন, আমি না থাকলেও কিন্তু আপনি ওদের খুঁজে পেতেন। আসলে তখন ওরাই আপনাকে খুঁজে নিত। এখন ওরা লুকিয়ে রয়েছে। কেন জানেন? কেন? আমার ভয়ে। ওরা জানে মাটির নিচে আমি ওদের কিছু করতে পারবো না। ওটা মৃতদের রাজ্য। কিন্তু একবার যদি ওদের মাটির উপরে পায়, তাহলে দাদু ভাইকে আটকে রাখে এমন সাধ্য ওদের নেই। ভাস্করবাবুর মনে পড়ল সেই মরার মতন সাদা 3টে মুখ, 3 জোড়া মণিবিহীন চোখ। তার বিশ্বাস হলো না ওরা কাউকে ভয় পেতে পারে। কিসের জন্যই বা ভয় পাবে? মৃতদের তো আর মৃত্যু ভয় থাকে না। ঠিক তখনই সেই বাঁদরের খুলিটা একটা ছোট জলার মধ্যে নেমে পড়ল। তারপর জল ছিটোতে ছিটোতে সেই নীলচে আগুনের বল সাঁতরে চলল ওপারে। পুকুরটাকে বের দিয়ে ওপারে যেতে যেতে ভাস্করবাবু জিজ্ঞেস করলেন, ওরাও কি এইরকম অদ্ভুত আঘাটা ধরেই চলে গেছে? একবারও রাস্তায় ওঠেনি? চলে গেছে মানে? ওরা তো এখনো যাচ্ছে। ওরা যাচ্ছে মাটির নিচের কয়লা খনির টানেল ধরে। আর আমার মধুমর্কট সেই টানেলের উপর দিয়ে ছুটছে। এখন যদি টানেলের উপরে জল থাকে, তো জলের উপর দিয়েই মধু যাবে। আগুন থাকলে আগুন। ওকে কেউ থামাতে পারবে না। নিজের পায়ের তলার জমির দিকে তাকালেন ভাস্করবাবু। মুক্তিনাথের কথা যদি সত্যি হয়, তাহলে ওই মাটিরই অনেক নিচ দিয়ে তার ছেলেকে কাঁধে নিয়ে দৌড়ে চলেছে 3টে মৃতদেহ। ববিন কি বেঁচে আছে, নাকি প্রচণ্ড ভয়ে ববিনের ছোট্ট হৃৎপিণ্ডটা জমে বরফ হয়ে গেছে? 3টে মৃতদেহ কি আরেকটা মৃতদেহ কাঁধে নিয়ে দৌড়চ্ছে? হঠাৎ চলতে চলতেই ডুকরে কেঁদে উঠলেন ভাস্করবাবু। কান্না জড়ানো গলায় বললেন, ববিন, ববিন সোনা আমার, তুই তো আমার সাহসী ছেলে বাবা। ভয় পাস না, ভয় পাস না, আমি আসছি। তোর বাবা তোকে নিতে আসছে। তুই শুধু বেঁচে থাকিস, আর কয়েক ঘন্টা বেঁচে থাকিস। আপনার ছেলে প্রায় একটা কুকুরের গল্প বলতো। একটা নেড়ি কুকুর, যাকে ও রানীগঞ্জে ছেড়ে এসেছে। দাদু ভাই প্রাণের চেয়েও ভালোবাসতো ওই কুকুরটাকে। কুকুরটাকে কেমন দেখতে ছিল বলতে পারে? নিজেকে একটু সামলে নিয়ে ভাস্করবাবু বললেন, নেড়ি কুকুর যেমন হয় তেমনই ছিল। গায়ে মিশকালো লোম, 4টে থাবাই সাদা, মনে হতো যেন মোজা পড়ে রয়েছে। আর কপালে একটা বড় সাদা লোমের টিপ। আর চোখের মনির রং মনে পড়ছে না। কিন্তু এখন এইসব জিজ্ঞেস করছেন কেন বলুন তো? আমার বিরক্ত লাগছে এইসব আবল তাবল বকতে। আসলে আপনার কান্না শুনে মনে হলো দাদু ভাইয়ের মনটা একটু ভালোবাসার দিকে ঘুরিয়ে দেওয়া ভালো। না হলে ওর পক্ষে সহ্য করা সত্যি মুশকিল। হঠাৎ যেভাবে মানুষ কড়াইশুঁটির খোলা ফাটিয়ে দেয়, সেইভাবেই কেউ যেন মেঝেটাকে নিচ থেকে চিরে দিয়েছিল। পুরো ব্যাপারটা এত নিঃশব্দে ঘটেছিল যে ববিন প্রথমটাই কিছুই বুঝতে পারেনি। বুঝতে পারল যখন সেই ফাটলের ভেতর থেকে 2টো ঠান্ডা সাদা হাত বেরিয়ে এসে ওর পায়ের কোচ দুটো চেপে ধরে টান মেরে ওকে ফাটলের ভেতর ঢুকিয়ে নিল। তারপর তো শুধুই নেমে যাওয়া আর নেমে যাওয়া। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে নামতে নামতে ববিন বুঝতে পারছিল যে লোকটা তাকে কাঁধে নিয়ে ঢালু পথ ধরে নামছে, সেই স্বপ্নে দেখা বিভৎস লোক 3টের মধ্যে একজন। কেমন করে যে বুঝল ববিন তা ঠিক জানে না। তবে স্বপ্নের ভেতর যে পচা গন্ধটা পেয়েছিল, সেই গন্ধটা তখনও তার নাকে এসে লাগছিল। আর সেই লোকটাও
থপথপ করে হাঁটছিল। লোকটার দুপাশে নিশ্চয়ই আরো দুজন লোক থপথপ করে হাঁটছে। তাদের দেখতে না পেলেও পায়ের শব্দ পাচ্ছিল ববিন। তারপর নিশ্চয়ই সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হওয়ার পর ববিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, দেখেছো, আবার একটা বিচ্ছিরি স্বপ্ন দেখছিলাম। কোথায় সেই ডিপ ফ্রিজে রাখা চিংড়ি মাছের মতো সাদা ঠান্ডা লোকগুলো? আমি তো দিব্যি রানীগঞ্জে সাহেববাগ পাড়ার গলিতে ঘুরে বেড়াচ্ছি। গলির আকাশে একটা অদ্ভুত রূপলি রঙের আলো, একটা সবুজ পাথরের মতন সূর্য, হাওয়ায় উড়ে বেড়াচ্ছে নানা রঙের ছোট ছোট কিউব, পিরামিড আর সিলিন্ডার। ববিন কেমন করে যেন জেনে ফেলেছে ওগুলোই সাহেববাঁধ পাড়ার পাখি আর প্রজাপতি। হঠাৎ ববিনের পেছন থেকে ভারী খুশির একটা ডাক ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে ববিন দেখল মতি তার মুখের দিকে তাকিয়ে এমন প্রবল বেগে ল্যাজটাকে নাড়াচ্ছে যে ল্যাজটা যে কোনো সময় খসে পড়তে পারে। ববিন হাঁটু গেড়ে বসে মতির গলাটা জড়িয়ে ধরল। মতিও তার লম্বা জিভ বার করে ওর গাল দুটো চেটে দিল। গলির দুদিকে ইট বার করা অনেক পুরনো বাড়ি। বাড়িগুলোর একতলায় ঘুপচি ঘরের সারি। ঘরগুলোতে কোনো জানালা নেই। ওখানে যারা থাকে তারা প্রায়ই দরজায় নোংরা মাদুর কিংবা শতরঞ্চি ঝুলিয়ে রাখে। ববিন অনেকবার ভেবেছে ওই ঘরগুলোয় ঢুকে দেখবে ওখানে কারা থাকে, তারা কি করে, কিন্তু ঠিক সাহস হয়নি। মা বলে ছেলে ধরাটা নাকি ওই ঘরগুলোতেই চুরি করা ছেলে মেয়েদের লুকিয়ে রাখে। কথাটা নিশ্চয়ই সত্যি নয়। ছেলে ধরারা এরকম পাড়ার মধ্যে বাস করে না। আজ যখন সুযোগ এসে গেছে তখন একবার ঘরগুলো দেখে এলে ভালো হয়। ববিন ডাকলো, চল মতি, দেখে আসি। প্রথম ঘরটায় একটা লোক পা মেশিনে খড়খড় করে রাশি রাশি মশারি বুনে যাচ্ছিল। স্বপ্নের মতন নীল মশারিতে ভরে যাচ্ছিল সেই বিচ্ছিরি ঘরটা। তার পাশের ঘরে একটা মস্ত বড় দুর্গা প্রদীপের শিখায় নল দিয়ে ফুঁ দিচ্ছিল এক শ্যাঁকড়া। নীল আগুনের নিচে তেলাকুচো ফলের মতন লাল হয়ে উঠেছিল কার যেন একটা সোনার নাকছাবি। তার পাশের ঘরে একটা শান পাথরের গায়ে ছুরি কাঁচি শান দিচ্ছিল একটা লোক। ঝর্ণার মতন ঝরঝর করে ঝরে পড়ছিল আগুনের ফুলকি। অন্ধকার ঘরগুলোর মধ্যে কত রকমের যে রূপের কারখানা। ববিনের খুব আফসোস হলো কেন সে আগে এদের দেখেনি। এত দেরি হয়ে গেল এই রূপের কারখানা খুঁজে পেতে। কতটুকুই বা দেখতে পাবে, সময় যে বড় কম। কিন্তু কেন সময় এত কম? কোথায় চলে যেতে হবে তাকে? ববিন ঠিক বুঝতে পারছিল না। শুধু ভোঁতা মতো একটা মন খারাপ তাকে আস্তে আস্তে চেপে ধরছিল। তার চোখের কোণায় জল জমছিল। মনে মনে সে বলছিল, কেন যাব? এত তাড়াতাড়ি কেন যাব? আমার যে এখনো কিছুই দেখা হলো না। মন খারাপ করে হাঁটছিল ববিন। হাঁটতে হাঁটতেই তার একবার মনে হলো সে যেন হাঁটছে না, কেউ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। সাহেববাঁধ পাড়ার রূপলি আকাশটাকে হঠাৎ টুকরো টুকরো অন্ধকার এসে ঢেকে দিল যেন। পচা একটা গন্ধ। কিন্তু মতি তো রয়েছে। মতি নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ববিনের মন খারাপ। বুঝতে পেরেছিল ববিনের ভয় করছে। সে তাই প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে লাফ দিয়ে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে আবার ববিনের পা মাটিতে ফিরে এলো। অন্ধকারের জায়গায় ফিরে এলো রূপলি আকাশ। হাওয়ায় ক্যাডবেরি ফুলের গন্ধ। গাছে গাছে রুবিক কিউবদের মতন নানা রঙের চৌকোনো ফুল ফুটেছে। শুধু দুঃখ একটাই, ববিন মতিকে আদর করতে গিয়ে দেখল ওর চোখের মণি দুটো আর আগের মতন ব্রাউন কালারের নেই। কেমন যেন বুড়ো মানুষের মতন নীলচে সাদা হয়ে গেছে। নীল রঙের একটা জেমস জিভ দিয়ে একবার চেটে নিলে যেমন রং হয়, ঠিক সেই রকম। শেষ অবধি মধুমর্কট জ্যান্ত লাশ তিনটের কাছে পৌঁছনোর একটা রাস্তা খুঁজে পেল। শিমুলিয়া আর নিস্তারিয়ার সীমানা বরাবর সেই যে নদীটা, সেটা তখনও আগের মতনই ভীম বেগে বয়ে যাচ্ছিল।
সেই নদীটি শিমুলিয়ার দিকের পাড়ে নদীর চড়ার মধ্যে লুকিয়েছিল একটা বেআইনি খাদান। এই এরিয়ায় যদিও যেখানে ইচ্ছে মাটি খুঁড়লেই কয়লা পাওয়া যায়, তবু গভর্নমেন্টের আইন ইসিএল ছাড়া সেই কয়লা আর কেউ তুলতে পারবে না, বিক্রিও করতে পারবে না। তবু অনেকেই তোলে, অনেকেই বিক্রি করে। নাটের গুরু থাকে শম্ভু মাহাতোর মতন হাতে গোনা কয়েকজন ক্রিমিনাল, কয়লা মাফিয়া। তারাই গরিব লোকেদের দিয়ে কুয়োর মতন গর্ত খোঁড়ায়। গরিব লোকেরাই সেই গর্তে নেমে গিয়ে কয়লা তুলে আনে। তারপর সাইকেলের পেছনে বাঁধা বস্তায় ভরে সেই কয়লা জমা করে বড় বড় লুকোনো ডিপোতে। নদীর ধারে সাদাবালির চড়ার মাঝখানে ওই রকমই একটা কুয়োর মুখ আশেপাশে বালির সঙ্গে মিশেছিল। মধুমর্কট সোজা গর্তটার মুখ দিয়ে নিচে ঝাঁপ দিল। মুক্তিনাথ আর ভাস্করবাবুকে অবশ্য লাফিয়ে নামতে হলো না। কুয়োর মুখ থেকে বেশ শক্তপোক্ত একটা শালকাঠের সিঁড়ি নিচে নেমে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল কয়লা চোরদের ওঠানামার জন্যই সিঁড়িটা বানানো। ওই সিঁড়ি ধরেই ওরা দুজন নিচে নামলেন। প্রায় 40 ফুট নামার পর পায়ের নিচে মাটি পেলেন ওরা। মাটি তো নয়, শক্ত কয়লার লেয়ার। এখান থেকেই সুড়ঙ্গের শুরু। এই সুড়ঙ্গ ইসিএল এর মাইন্সের মতন ডিনামাইট ফাটিয়ে বানানো হয়নি, কারণ লোক জানাজানি হয়ে যাবে বলে এইসব চোরাখাদানে ব্লাস্টিংয়ের কোনো সুযোগ নেই। এই সুড়ঙ্গ বানিয়েছে কুলিরা, স্রেফ কোদাল আর কাঁইতির ঘায়ে। সুড়ঙ্গটা সরু আর বেশ নিচু। ঘাড় হেট করে ওটার মধ্যে ঢোকবার আগে ভাস্করবাবু একবার মাথা তুলে ওপরের দিকে তাকালেন। অনেক উঁচুতে কুয়োর মুখে এক টুকরো গোল আকাশ দেখা যাচ্ছে। বৃষ্টি থামা রাতের আকাশ। ওইটুকু আকাশের মধ্যে অসংখ্য তারা ঝলমল করছে। সেই আকাশ দেখতে দেখতে ভাস্করবাবু ভাবলেন হয়তো এই শেষবার দেখা। তারপর তিনি জানগুরুর পেছন পেছন সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কুয়োর মুখে পৌঁছানোর পরেই মুক্তিনাথ বাঁদরের খুলিটাকে মাটি থেকে কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে পুড়ে ফেলেছিলেন। ভাস্করবাবু বুঝতে পারছিলেন এরপর থেকে জানগুরু যা করবেন সবই নিজের চোখের ওপর ভরসা করে। সেই লড়াইয়ে আর অলৌকিক চোখের দরকার পড়বে না। সুড়ঙ্গে ঢোকার পরেই মুক্তিনাথ একটা মশাল জ্বালিয়ে নিয়েছিলেন। এত ভয়ের মধ্যেও ভাস্করবাবু যেন তার কয়লা খনিতে কাজ করার অভ্যেসেই বলে ফেলেছিলেন, খোলা আগুন নিয়ে কয়লার খাঁদে ঢুকবেন? মিথেনের কথা ভাবছেন? হ্যাঁ। সত্যি ভাস্করবাবু মিথেনের জন্যই ভয় পাচ্ছিলেন। কয়লা খনির মধ্যে কখনো কখনো মিথেন গ্যাস তৈরি হয়। বাতাসের থেকে ভারী বলে সেই গ্যাস মাটির কাছাকাছি জমে থাকে, আর সামান্য আগুনের ফুলকির ছোঁয়া পেলেও দপ করে জ্বলে ওঠে। ডেভিস সেফটি ল্যাম্প আবিষ্কার হওয়ার আগে অবধি খনিতে যত লোক কয়লা চাপা পড়ে মারা পড়েছে তার চেয়েও বেশি লোক মারা পড়েছে খোলা আগুন নিয়ে অজান্তে মিথেন গ্যাসের ডিপোয় পা ফেলার জন্যে। চিন্তা করবেন না, আমি অনেক দূর থেকে মিথেনের গন্ধ পাই। আমার কাছে টর্চ লাইটও আছে, এখন জ্বালাতেও পারতাম, কিন্তু আগুনের কাজ সবসময় টর্চ দিয়ে হয় না, বুঝলেন? ওই দেখুন দেখুন, ওরা আগুন দেখে কেমন সিঁটিয়ে যাচ্ছে দেখুন। কারা? জানগুরুর কথায় ভাস্করবাবু সামনের দিকে তাকালেন। মশালের আলো বড়জোর 10 ফুট দূর অব্দি পৌঁছচ্ছিল, আর ওদিকে অন্ধকার ক্রমশ ঘন হতে হতে কয়লার কালোর সঙ্গে একাকার হয়ে গেছে। ভাস্করবাবু দেখতে পেলেন সেরকমই একটা কোণায় অন্ধকারের 3টে তাল নড়ে চড়ে উঠেছে। তার মানে কি ওখানেই বসে আছে বাদল, খোকন আর সমীর? ওখানে কি কোথাও ববিনকে ওরা আটকে রেখেছে? ভাবতে না ভাবতেই জানগুরু কি যেন একটা গুঁড়ো মশালের উপর ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে মশালের আগুন রং মশালের মতন চোখ ধাঁধানো সাদা শিখায় জ্বলতে শুরু করলো। এখন আর দেখতে কোনো অসুবিধে নেই। সত্যি ওরা ওই কোণটায় গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। বাদল, খোকন আর সমীর, 3টে জিন্দা লাশ। ওরা মনিহীন চোখ মেলে রেখেছে ভাস্করবাবুর মুখের ওপর। ওদের মরা মুখের প্রত্যেকটা রেখাই ঘৃণা। ওদের মুখ বলছে মৃত্যুর পরেও ওরা যে বেঁচে আছে সে শুধু ওই একটাই স্বপ্ন বুকে নিয়ে। ওরা ইঞ্জিনিয়ার ভাস্কর সরকারকে খুন করবে। ভাস্করবাবু ভাবছিলেন তার উপরে ওদের এত রাগ কেন?
আসল খুন তো করেছিল শম্ভুনাথ, সেই তো ডিনামাইটের স্টিক পাল্টে দিয়েছিল। কিন্তু মৃত্যুর পরেও কি ভুল ধারণা থেকে যায়? তারপরেই ভাস্করবাবুর মন চলে গেল অন্য চিন্তায়। ববিন কোথায়? তাকে দেখা যাচ্ছে না কেন? ভাস্করবাবু আর নিজেকে সামলে রাখতে পারলেন না, প্রাণপণে গলা তুলে চেঁচিয়ে উঠলেন, বাবা ডাকছে। বাবার কি এখন রানীগঞ্জে থাকার কথা? শিমুলিয়ার অফিসে কি আর ছুটি? না, আবার ডাকছে। বাবারই গলা, কোনো ভুল নেই। ইচ্ছে হচ্ছে না, তবু যেতেই হবে। চল মতি, জলদি দৌড়ো, নাহলে ভীষণ বকুনি খাবো। ওরা বোধহয় ববিনকে নিজের শরীরের আড়ালে কোথাও একটা শুইয়ে রেখেছে। জানে ববিন যতক্ষণ ওদের খপ্পরে আছে ততক্ষণ জানগুরু ওদের কিচ্ছু করতে পারবেন না। এক সময় না এক সময় ভাস্করবাবুকে নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য এগিয়ে যেতেই হবে। আর তখনই হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো। বাদলদের মৃতদেহর পেছন থেকে ববিন লাফ মেরে বেরিয়ে এলো। তারপর চেষ্টা করলো ওদের পাশ কাটিয়ে সামনের দিকে ছুটে আসতে, কিন্তু সে পারবে কেন? একটা হাত, সেটা বাদলের হতে পারে কিংবা সমীরের, ছিটকে গিয়ে ববিনের গলাটা টিপে ধরল। খোকনকে অনেকক্ষণ থেকেই দেখা যাচ্ছিল না। মতিরে দেখ, গলায় মশারির দড়ির ফাঁস লেগে গেছে বোধহয়। ভীষণ যন্ত্রণা হচ্ছে রে মতি। কি করি বলতো? চেষ্টা করবো ফাঁস ছিঁড়ে ফেলতে, দেখি তাহলে। পেরেছি মতি, ফাঁস ছিঁড়ে ফেলতে পেরেছি। চল এবার চল। ভাস্করবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ববিন, 10 বছরের রোগা প্যাংলা ববিন, দুটো ছোট্ট হাতে চার দিয়ে গলার উপর থেকে ওই জিন্দা লাশের হাতের মুঠো খুলে ফেলল। এর পেছনে মুক্তিনাথের ম্যাজিক নেই তো? ভাস্করবাবু ববিনের দিকে এগোতে এগোতেও একবার চট করে ঘাড় ঘুরিয়ে দেখে নিলেন মুক্তিনাথকে। দেখলেন ওর চোখ দুটো শক্ত করে বোঝা, মুখ ঘামে ভেসে যাচ্ছে। মশালের হাতলের ওপরে ডান হাতটা এত জোরে চেপে বসেছে, মনে হচ্ছে আঙুলের হাড়গুলো মাংস চামড়া ছিঁড়ে বেরিয়ে আসবে। জানগুরুই কি তাহলে নিজের শক্তি ববিনের শরীরে সঞ্চারিত করছেন? বাবা! খুনির মেঝেতে দাঁড়াতেই ববিনের সম্মুখ কেটে গেল। ব্যবসা গরম, অন্ধকার, পচা গন্ধ আর সর্বোপরি পেছন পেছন ছুটে আসা দুটো মৃতদেহ ববিনকে ভয়ে পাগল করে দিল। সে দৌড়তে গিয়ে আছাড় খেয়ে পড়ল। তারপর ওদের হাত থেকে বাঁচবার জন্যে ডানা ভাঙা পাখির মতন মেঝের ওপর দিয়ে শরীরটাকে হিঁচড়তে হিঁচড়তে এগিয়ে এলো বাবার দিকে। ভাস্করবাবু দৌড়ে গিয়ে ছেলেকে কোলে নিয়ে উল্টো দিকে দৌড়লেন, পেছন পেছন মুক্তিনাথ। বেরোবার মুখে সেই সিঁড়ি লাগানো কুয়োটার কাছে পৌঁছে ভাস্করবাবুর মনে হলো তিনি এইবার নিশ্চিত অজ্ঞান হয়ে যাবেন, কারণ কাঠের সিঁড়িটা আগলে দাঁড়িয়ে রয়েছে 3 মৃতদেহের একটি, সম্ভবত খোকন। নিশ্চয়ই সুড়ঙ্গের পেছন দিক থেকে বেরিয়ে আসা কোনো একটা শাখা সুড়ঙ্গ দিয়ে ও আগেই পৌঁছে গেছে সিঁড়ির মুখে। মুক্তিনাথের মুখটাও এই প্রথম ফ্যাকাশে লাগছিল। তিনি ভাস্করবাবুর হাতে টান দিয়ে বললেন, ওদিকে নয়, এদিকে আসুন। ঘন অন্ধকারের মধ্যে মুক্তিনাথ কেমন করে যে কয়লার দেয়ালের গায়ে অন্য একটা সুড়ঙ্গের মুখ খুঁজে পেলেন ভেবেই পাচ্ছিলেন না ভাস্করবাবু। তবু পেছনে ছুটে আসা অন্য দুটো লাশের হাত থেকে বাঁচবার জন্যে ববিনকে কোলে জড়িয়ে নিয়ে ওই সুড়ঙ্গটাতেই ঢুকে পড়লেন। সুড়ঙ্গের মুখটা বড় জোর 3 ফুট উঁচু, ফলে কোমর বাঁকিয়ে ঢুকতে হলো। কিন্তু সেই একই কারণে আটকে গেল বাদল, সমীর আর খোকনের জিন্দা লাশ। দেখা গেল মৃত্যুর আড়ষ্টতা ওদের শরীরকে জড়িয়ে ধরেছে। ওরা কোমর ভাঁজ করে ওই নিচু সুড়ঙ্গে ঢুকতে পারছিল না। কিছুক্ষণের নিশ্চিন্ততা, কিছুক্ষণের আয়ু, কিন্তু বেশিক্ষণের নয়। সুড়ঙ্গে ঢুকতে না পেরে ওরা যা করছিল সেটা অকল্পনীয়। খালি দুহাত দিয়ে টেনে দেওয়াল থেকে বড় বড় পাথুরে কয়লার চাঙড় ছাড়িয়ে নিয়ে মেঝেতে আঁচড়ে ফেলছিল। 3 ফুটের সুড়ঙ্গমুখ ইতিমধ্যেই লম্বায় আরও 1 ফুট বেড়ে গিয়েছিল। বড়জোর মিনিট 5 বাদেই ওরা মাথা সোজা রেখেই ভেতরে ঢুকে আসতে পারবে। ভাস্করবাবু একটা দেওয়ালে হেলান দিয়ে একটু দম নিচ্ছিলেন, কিন্তু আর দেরি করা যাবে না। নিভু নিভু মশালটা হাতে তুলে নিয়ে মুক্তিনাথ তাকে ডাকলেন, চলুন,
কোথায় যাব? ববিনকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন ভাস্করবাবু। সামনে এগিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এই সুড়ঙ্গগুলো অনেক সময় ঢালু হয়ে মাটির উপরে পৌঁছে যায়। কয়লা তোলার সহজ রাস্তা আর কি। যদি তাই হয় তাহলে তো বেঁচে গেলাম। মাটির উপর একবার যদি উঠতে পারি তাহলে ওরা আমার সঙ্গে পেরে উঠবে না। কিন্তু অন্ধকারের জীবদের সঙ্গে অন্ধকারের মধ্যে টক্কর নেওয়া খুব কঠিন, খুব কঠিন। ঠিক সেই সময়ে সুড়ঙ্গের মুখের কাছ থেকে একটা বুক কাঁপিয়ে দেওয়া শব্দ ভেসে এলো। তার মানে খুব বড় একটা চাঙড় ওরা ভেঙে ফেলেছে। একটু বাদেই পাতালের নিস্তব্ধতা ভেঙে মেঝেই জমে থাকা জলের মধ্যে দিয়ে 3 জোড়া পায়ের এগিয়ে আসার শব্দ শোনা গেল। আর কোনো কথা না বলে ভাস্করবাবু আর মুক্তিনাথ সামনের দিকে দৌড়তে শুরু করলেন। মুক্তিনাথের হাতের মশালের জোর কমে আসছিল বলে ওনারা বারবার হোঁচট খাচ্ছিলেন। মুক্তিনাথ তো একবার শটান মুখ খুঁড়ে পড়েই গেলেন মেঝের ওপরে। তারপর হাত থেকে ছিটকে যাওয়া মশালটাকে তুলে নিতে নিতে আক্ষেপের সুরে বললেন, আরো একটা মশাল সঙ্গে না এনে ভুল করেছে। এটার তেল তো পুড়িয়ে এলো বলে। ভাস্করবাবুও ভেবে পাচ্ছিলেন না মশাল নিভে গেলে কি হবে। কয়লাখনির নিচের যে অন্ধকার তার সঙ্গে অন্য কোনো অন্ধকারের তুলনা হয় না। এই আঁধারে ওনারা তো অন্ধ হয়ে যাবে, কিন্তু তারা দেখতে পাবে যাদের চোখের মনি নেই, সেই মৃতদেহগুলো। তাহলে ভালো করে ববিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন ভাস্করবাবু। মুক্তিনাথ হঠাৎ কুকুরের মতন বাতাস শুঁকতে শুরু করলেন। একটু বাদে খুশি খুশি গলায় বললেন, ভগবান আমাদের সঙ্গে আছেন। নিশ্চয়ই আপনার কোলের ওই শিশুটির জন্যই তিনি আমাদের রক্ষা করছেন। এদিকে আসুন সরকার সাহেব, আর দেরি করবেন না। আরও একটা শাখা সুড়ঙ্গ উল্টো দিকের দেয়াল থেকে বেরিয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। মুক্তিনাথ ভাস্করবাবুর পিঠে একটা ঠেলা দিয়ে বললেন, দৌড়ন দৌড়ন, এই সুড়ঙ্গটা ধরে দৌড়ন। যতক্ষণ দেওয়ালে গিয়ে ধাক্কা না খাচ্ছেন ততক্ষণ থামবেন না। যা বললাম মনে রাখবেন, শেষ মাথায় না পৌঁছিয়ে থামবেন না। নতুন সুড়ঙ্গের মধ্যে পা বাড়িয়েও ভাস্করবাবু থমকে গেলেন। বললেন, আপনি আসবেন না? আমি আসছি আসছি। এই টর্চটা হাতে রাখুন, না হলে হোঁচট খেয়ে পড়বেন। এক হাতে জ্বলন্ত টর্চ আর অন্য হাতে ববিনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ভাস্করবাবু নতুন সুড়ঙ্গটার মধ্যে ঢুকে পড়লেন। সুড়ঙ্গটার অন্য প্রান্ত লক্ষ্য করে যতটা জোরে পারেন পা চালালেন। তিনি আশা করেছিলেন জানগুরু কোনোভাবে ওই 3টে জিন্দা লাশকে সুড়ঙ্গের মুখেই রুখে দেবেন। সেই জন্যই বোধহয় তিনি সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে রইলেন। কিন্তু বাস্তবে তা হলো না। কিছুটা যাওয়ার পরে ভাস্করবাবু ঘাড় ঘুরিয়ে দেখলেন বাদল, সমীর আর খোকনের 15 বছরের পুরনো লাশ 3টে তার পেছন পেছন সুড়ঙ্গে ঢুকে এলো। সুড়ঙ্গের মুখে জানগুরু নির্বিকার মুখে দাঁড়িয়ে রইলেন। লাশ 3টে ওর দিকে ফিরেও চাইল না। উনিও ওদের আটকাবার কোনো চেষ্টাই করলেন না। ভাস্করবাবু প্রাণপণে দৌড়লেন। প্রায় 1 কিলোমিটার দৌড়ানোর পর তার সামনে রাস্তা বন্ধ হয়ে গেল। মেঝেতে জমে থাকা জলের ওপর ছপছপ আওয়াজটা হয়েই চলেছিল। ধীর মন্থর গতিতে লাশ 3টে এগিয়ে আসছে। 1 কিলোমিটার পথ পেরোতে ওদের কত সময় লাগবে? 30 মিনিট, 45 মিনিট বড়জোর। ভাস্করবাবু বুঝতে পারছিলেন তার 2 হাতের মধ্যে ববিন চড়াই পাখির ছানার মতন থরথর করে কাঁপছে। নীরের দেওয়ালের গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে ভাস্করবাবু উঁচু গলায় চিৎকার করে বললেন, এই জন্যই তাহলে আপনার এত উদ্যোগ জানগুরু? কিন্তু কেন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? ভাস্করবাবুর সেই কথাগুলো নীরের দেওয়ালে প্রতিফলিত হতে হতে সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে থাকা জানগুরুর কানে পৌঁছল। মুক্তিনাথ বললেন, আমাকে চিনতে পারেননি তাই না সরকার সাহেব? আপনি আমাদের আগে দেখা হয়েছিল?
হয়েছিল বই কি। 15 বছর আগে আপনি আমার বাড়িতে এলেন, ক্ষমা চাইলেন আমার ছেলের মৃত্যুর জন্য, চোখে জল ফেললেন, মনে পড়ছে না? ভাস্করবাবুর মনে হলো তার দম আটকে আসছে। তিনি কোনো রকমে বললেন, আপনি খোকনের বাবা? একদম ঠিক ধরেছেন সাহেব, আমি খোকনের বাবা। দেখুন আমার খোকন কেমন টলমলো পায়ে আপনাদের দিকে এগিয়ে যাচ্ছে, সঙ্গেও 2 বন্ধুও রয়েছে। মনে আছে সাহেব, আমি সেদিনই আপনাকে বলেছিলাম চিন্তা করবেন না, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। জানগুরুর হাসিটা যে উন্মাদের হাসি সে ব্যাপারে সন্দেহ নেই। সেই উদ্ভট হাসির ওপরে গলা চড়িয়ে ভাস্করবাবু চেঁচিয়ে বললেন, কিন্তু ওরা বেঁচে উঠলো কেমন করে? আমি বাঁচালাম, আমি জানগুরু। আমি মরা বাঁচাতে পারি, ছেলের মৃত্যু সহ্য করতে পারছিলাম না, তাই যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিনই গভীর রাতে, যেখানে ওদের মাথার উপর ধস নেমেছিল, সেই মাটির উপর গিয়ে দাঁড়ালাম, দেখে আনলাম আকাশের বিদ্যুৎ আর পাথরের বিষ খেয়ে ওদের শরীরগুলোকে দম দেওয়া পুতুলের মতন চালু করে দিলাম। সেদিন থেকেই ওরা আমার হাতের পুতুল। আদরের পুতুল আমার। 15 বছর ধরে ওরা মাইলের পর মাইল অন্ধকার টানেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি ভাবতেও পারিনি আপনি সত্যি আবার কোনোদিন এই এরিয়ায় ফিরে আসবেন। দোহাই আপনার জানগুরু, যদি আপনার হাতের পুতুলই হয় তাহলে ওদের থামান, ওদের বোঝান, ওদের মৃত্যুর জন্য আমি দায়ী নই। তা যে আর হয় না সরকার সাহেব, হয় না। আপনি যে আমার দাওয়ায় বসে কাঁদতে কাঁদতে আপনার চোখে জল মোছা রুমালটা ফেলে গিয়েছিলেন, সে কথা বোধ হয় আপনার মনে নেই। সে রুমাল আমি প্রথম দিনেই ওদের হাতে তুলে দিয়েছিলাম, বলেছিলাম যতদিন না এই লোকটাকে মারতে পারছিস ততদিন তোরা ঘুমোস না। এই লোকটা তোদের চারদিকে বোমা বেঁধে দিয়ে নিচে পালিয়েছিল। কিন্তু সে কথা তো সত্যি নয়, সকলেই জানে শম্ভুনাথ হাঁসদা ওদের মেরেছিল। সে কথা জানার পরে আমিও তো শম্ভুনাথকে ছাড়িনি, আমি ওকে মাঠের উপরে 20 বাণ মেরেছিলাম। আপনারা ভেবেছিলেন বুঝি সাপে কেটেছে, কিন্তু সত্যি কথাটা জানতে জানতে তো 1 সপ্তাহের বেশি পেরিয়ে গিয়েছিল। ততদিনে তো আমি খোকন, সমীর আর বাদলের হাতে আপনার ডেথ ওয়ারেন্ট তুলে দিয়েছিলাম। সে ওয়ারেন্ট বেরানোর মন্ত্র আমার জানা নেই সরকার সাহেব। তাহলে কি এইভাবে মরবো? আমার নিষ্পাপ ছেলেটা এমন বিভৎস ভাবে মরবে? ও তো কিছুই জানে না, ওর কি দোষ? চিৎকার করে বললেন ভাস্করবাবু। হঠাৎই সুরঙ্গের মুখের কাছ থেকে মশালের আগুনটা ভেতরের দিকে এগিয়ে আসতে শুরু করল। জানগুরু এগিয়ে আসছেন কেন?
উনি কি কাছ থেকে দেখতে চান কেমন করে তিনটে জিন্দা লাশ ভাস্করবাবু আর ববিনের মুন্ডুগুলো ঘাড়ের ওপর থেকে টান মেরে ছিঁড়ে ফেলেন? উনি কি উপভোগ করতে চাইছেন সেই নারকীয় দৃশ্য? প্রচণ্ড ঘৃণায় ভাস্করবাবু মেঝের ওপর থুতু ফেললেন, তারপর চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলেন ক্রমশ কাছে এগিয়ে আসা 3 জোড়া পায়ের আওয়াজ। ভাস্করবাবু কানের আন্দাজে বুঝতে পারছিলেন বাদলদের সঙ্গে তার ব্যবধান আর 200 মিটারও নয়। তবে জানগুরুর হাতে ধরে থাকা মশালটাকে তিনি নিজের চোখেই দেখতে পাচ্ছিলেন। এখন জানগুরু চলে এসেছেন ওদের 100 মিটার পেছনে। কি করতে চান উনি? হঠাৎ জানগুরু চেঁচিয়ে উঠলেন, সরকার সাহেব, আপনাকে যেমন বলেছিলাম একদম দেওয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে আসেন তো। তাহলে এবার ঘুরে যান, দেওয়ালের দিকে ঘুরে যান। দাদু ভাইকে বুকের মধ্যে জড়িয়ে রাখুন, খবরদার এদিকে ফিরবেন না। কি যেন ছিল মুক্তিনাথের সেই নির্দেশের মধ্যে। ভাস্করবাবুর সঙ্গে সঙ্গে দেওয়ালের দিকে ঘুরে গেলেন। অবশ্য তার আগেই তিনি চোখের কোণ দিয়ে দেখে নিয়েছেন এক আশ্চর্য দৃশ্য। জানগুরুর হাতের সেই জ্বলন্ত মশাল হাওয়ার মধ্যে একটা বাঁক খেয়ে উড়ে আসছে 3টে জিন্দা লাশের দিকে। ওরা বোধহয় কিছু বুঝতে পেরেছিল। মনহীন চোখগুলো তুলে তাই তাকিয়েছিল ওপর থেকে নেমে আসা মশালের দিকে। মশালটা মাটি ছোঁয়ার পরে খুব বড় কোনো বিস্ফোরণ ঘটল না, শুধু মৃতদেহ 3টের পায়ের কাছে তাও তাও করে জ্বলে উঠল আগুন, যেন আগুনের একটা সুইমিং পুল, যার মাঝখানে ওরা 3 জন কিছুক্ষণ 2 হাত তুলে লাফালাফি করল। তারপর আস্তে আস্তে আগুনের মধ্যেই ডুবে গেল বাদল, সমীর আর খোকন। পোড়া গন্ধে ভরে গেল গোটা সুড়ঙ্গ। দেওয়ালের দিক থেকে মুখ ঘুরিয়ে দাঁড়ালেন ভাস্করবাবু। ভয়ে ভয়ে তাকালেন নিভে যাওয়া অগ্নিকুণ্ডের দিকে। তারপর কুণ্ডের ওদিকে দাঁড়িয়ে থাকা মুক্তিনাথকে জিজ্ঞাসা করলেন, মিথেন? এখানে মেঝের উপর মিথেন জমেছিল? আপনি বুঝতে পেরেছিলেন, তাই না? মুক্তিনাথ ওপরে নিচে ঘাড় ঝাঁকিয়ে বুঝিয়ে দিলেন অনুমান সঠিক। তারপর বললেন, ওই জায়গাটা সাবধানে পেরিয়ে চলে আসুন, এবার আমাদের ফিরতে হবে। কুয়োর নিচে দাঁড়িয়ে আবার ওপরের দিকে তাকালেন ভাস্করবাবু। এখনো দেখা যাচ্ছে সেই এক টুকরো কোল আকাশ। তবে সেই আকাশে এখন আর তারা নেই। বেনেবউ পাখির বুকের পালকের মতন ভোরের নরম হলুদ আলোয় ভরে গেছে। কাঠের সিঁড়ি বেয়ে বাইরে এসে এতক্ষণ বাদে ববিনকে কোল থেকে চড়ার সাদা বালির ওপর নামিয়ে দিলেন ভাস্করবাবু। মাটিতে পা রেখেই ববিন প্রশ্ন করল, দাদু কই? এই যে দাদু ভাই, আমি এসে গেছি। বাঁ হাতে সিঁড়ির কাঠামো ধরে কুয়োর ভেতর থেকে বাইরের মাটিতে নেমে এলেন মুক্তিনাথ মাহাতো। ভাস্করবাবু দেখলেন মুক্তিনাথ ডান হাতের মুঠোর মধ্যে কি যেন শক্ত করে ধরে রেখেছেন। তিনি মুক্তিনাথকে জিজ্ঞাসা করলেন, আপনার হাতে কি? ছেলের অস্থির ভস্য নিয়ে এলাম সাহেব। এই জিনিসের যে কি ভয়ঙ্কর ওজন, তা যেন কখনো কোনো বাপকে বুঝতে না হয়। তবে মৃত্যুর 15 বছর পরে আজ খোকনের সৎকার হবে সাহেব, সৎকার হবে। তারপর হঠাৎ কথা পাল্টে জানগুরু বলে উঠলেন, আপনার পকেটে মোবাইলটা রয়েছে তো? তাহলে বলরামকে ডেকে রওনা হয়েছেন। ভোর হয়ে গেছে, আর বেশি দেরি করলে মা ঠাকুরনকে ঘরে আটকে রাখা যাবে না। আর আপনি? আমি একবার ডান হাতের মুঠোর দিকে তাকালেন জানগুরু। তারপর ববিন যাতে শুনতে না পায় এইভাবে ফিসফিস করে বললেন, আমি এখন ছেলের
অস্থি ভস্যটুকু ওই নদীর জলে বিসর্জন দিতে যাব সাহেব। অদ্ভুত কায়দায় বিসর্জন দেব ঠিক করেছি। হাতের মুঠোয় এই ছাইটুকু ধরে বুক জল, গলা জল, তারপর আরো গভীরে নেমেছ, আর উঠব না। শুনছিলেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা গল্প ওরা থাকে পাতালে। গল্পের কথক সৌভিক, ববিন নীলাঙ্কিত, অদিতি মঞ্জুরি, ভাস্কর সরকারের ভূমিকায় নরেন ভট্টাচার্য, ডক্টর চ্যাটার্জির চরিত্রে নিহারিন্দু ব্যানার্জি, বলরাম শুভদীপ, ফুলি দিতিপ্রিয়া, শম্ভুনাথ ইভান, খনি মজুর সৌরভ, সমীরের পরিবার রিতম এবং মুক্তিনাথ মাহাতোর ভূমিকায় তমাল। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।